এক ক্লাসেই এসএসসি বাংলা ফার্স্ট পেপারের দুইটি গল্প পরিষ্কার করব এবং এই দুইটি গল্পের সিকিউ এমসিকিউ যেগুলো বোর্ড পরীক্ষায় বারবার এসেছে সেগুলো আজকে সলভ করিয়ে দিব। আজকের ক্লাসে আমরা পড়ব বই পড়া এবং আমাটির ভেপু, যে গল্পগুলো থেকে কিন্তু প্রতি বছর এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে। সৃজনশীলে তোমরা কমন পাবে, এমসিকিউতে তোমরা কমন পাবে এবং এই গল্প দুটি এতটাই গুরুত্বপূর্ণ যে পরীক্ষার সময় তোমার এই গল্পগুলোকে খুবই গুরুত্বের সহকারে পড়তে হবে, কারণ এমসিকিউ এবং সিকিউতে তুমি ক নাম্বারে, খ নাম্বারে এবং যেখানে তোমার বহুপদী প্রশ্নগুলো যেখানে থাকে সেই প্রশ্নগুলোতেও কিন্তু তুমি এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। আমরা আজকের কাজটা শুরু করার আগে প্রথমে একটু দেখে নেই বই পড়া গল্পটা থেকে বা প্রবন্ধ থেকে আমরা আসলে কোন কোন বোর্ডে প্রশ্ন আসতে দেখেছি। এটা তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই পড়তে হবে। আমরা দেখছি যে এই বই পড়া থেকে প্রতি বছর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বোর্ডে প্রশ্ন এসেছে, যেমন রাজশাহী বোর্ড 24, তারপর দিনাজপুর বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, 2023 সালে বিভিন্ন বোর্ডে এসেছে। এগুলো হচ্ছে বই পড়ার বিভিন্ন অংশ, এক একটা অংশে এক একটা ভাব প্রকাশ পেয়েছিল, সেই অংশগুলো থেকে কিন্তু অনেকগুলো বোর্ডে প্রশ্ন এসেছে। দেখো, সব থেকে বেশি এসেছে বই পড়ার আনন্দ এবং এর প্রয়োজনীয়তা যখন আমাদের ব্যাখ্যা করতে হয়। আমরা জানি বই পড়া, এখানে কিন্তু আমরা লেখকের বিভিন্ন মতাদর্শ দেখেছি, বিভিন্ন আলোচনা দেখেছি, যার মাধ্যমে সে আসলে বোঝানোর চেষ্টা করেছে যে বই পড়া আমরা মানুষেরা কিভাবে গ্রহণ করি, আমাদের পারসেপশনটা কি, চিন্তাটা কি, এবং এটা আসলে বাস্তবসম্মত কিনা এবং এটা আমাদের জীবনে কীরূপ প্রভাব ফেলতে পারে। সো এই প্রভাবের জায়গায় কিন্তু অসংখ্যবার আমরা সৃজনশীল প্রশ্ন আসতে দেখেছি এবং আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার যে স্বরূপটা আছে, অর্থাৎ মনে করো বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় আমরা কিভাবে জিনিসটাকে সামলাই, বই পড়া জিনিসটাকে আমরা কিভাবে প্রদর্শিত করি, এগুলো কিন্তু আমাদের এই লেখাটিতে আলোচনা করা হয়েছে এবং সেই অংশ থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব, অর্থাৎ একজন ব্যক্তি কতটুকু নিজেকে শিক্ষিত করলে সে আসলে সুশিক্ষিত দাবি করতে পারে, এই প্রশ্নটি বা এই অংশটিও কিন্তু আমরা আমাদের এই অংশটাতে বা এই লেখাটাতে পেয়েছি। সো আমাদের এই অংশগুলো পড়ে ফেলতে হবে। আমরা কিন্তু গুরুত্ব বুঝে ফেললাম কোথা থেকে প্রশ্ন বেশি আসে। কম আসে হচ্ছে সামাজিক জীবনে লাইব্রেরির গুরুত্ব, তোমরা এটা একটু কম গুরুত্ব দিয়ে পড়তে পারো, কারণ লাইব্রেরির প্রয়োজনীয়তা কি এটা তুমি আবার নিজেও বানিয়ে লিখতে পারবা। ঠিক আছে? সো যেহেতু তুমি এটা নিজে বানিয়ে লিখতে পারতেছো, সো আমার মনে হয় এই অংশটাকে আমরা একটু কম গুরুত্ব দিয়ে পড়লে আমাদের ক্ষতি হবে না, আমাদের এসএসসি পরীক্ষা আমরা ভালো করতে পারবো। সো এসএসসি পরীক্ষার্থীরা যারা তোমরা বই পড়া এই লেখাটি এখনো পর্যন্ত পড়োনি, তারা আমার সাথে লেখাটি আজকে পড়ে ফেলবে। বই পড়া এই মূল প্রবন্ধটা বা মূল লেখাটা, এটা মূলত আমাদের সমাজে আমরা শিক্ষাকে কিভাবে চিন্তা করি, সাহিত্যকে কিভাবে চিন্তা করি, বই পড়াকে কিভাবে চিন্তা করি, তারই একটা স্বতঃস্ফূর্ত আলোচনা, একটা ব্যাখ্যা। যেই ব্যাখ্যাটার মধ্য দিয়ে আমরা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে লেখক বোঝানোর চেষ্টা করেছেন যে বই পড়া এটা আদতেও মানুষের কি কোনো শখ হওয়া উচিত, যদি হয়ে থাকে তাহলে সেটার ফলাফল কী। তো চলো আমরা গল্পের মাধ্যমে পুরো লেখাটিকে বোঝার চেষ্টা করি। তোমরা অবশ্যই খাতা এবং বই নিয়ে রেডি থাকবে। আমি যখন শব্দগুলোকে চিহ্নিত করে দিব, যে অংশগুলোকে আমি এমসিকিউ এবং সৃজনশীলের জন্য চিহ্নিত করে দিব, এটা তোমরা অবশ্যই আমার সাথে মার্ক করে নিবে, যাতে করে তোমাদের পরীক্ষায় তোমরা এই অংশ থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারো। দুইটা লেখা পড়বো, এই বই পড়া পড়ব এবং তার পাশাপাশি আমরা পড়ব আমাটির ভেপু, যেটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে আমরা সৃজনশীল প্রশ্ন আসতে দেখেছি, শুধু সৃজনশীল না, অনেক জায়গা আছে যেখান থেকে এমসিকিউ আসতে পারে। তো প্রথম গল্পটি আমাদের শুরু করা যাক, সেটা হচ্ছে বই পড়া। লেখক কি দিয়ে শুরু করেছে আমরা একটু একটু করে দেখা শুরু করি। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাই না। লেখক এটাকে কখনো শখ হিসেবে কাউকে পরামর্শ দিতে চায় না। কেন চায় না, তার উত্তরটা পরের লাইনে দিয়েছে। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না মানে হচ্ছে পাত্তা দিবে না, গ্রহণ করবে না। কেননা আমরা বাঙালি জাত হিসেবে শৌখিন নই। তার মানে তুমি যদি কাউকে বলো যে বই পড়া এটা একটা শখ হওয়া উচিত, এবং মানুষটা যদি শৌখিন না হয়, যে শৌখিন না তাকে তো শখ নিয়ে লেকচার দিয়ে লাভ নাই। ঠিক আছে? তো যেহেতু মানুষজন শৌখিন না, তো আমি যদি বই পড়াকে শখ বানাই তাহলে তো কোনো লাভ হবে না। এ কারণে লেখক চেয়েছেন যে বই পড়াকে আমি মানুষের শখ হিসেবে চিহ্নিত করতে চাই না।
দ্বিতীয় একটা কারণ হচ্ছে এটা মানুষ কুপরামর্শ হিসেবে মনে করবেন। বই পড়াকে কোনটিকে কুপরামর্শ হিসেবে মনে করতে পারেন? বই পড়াকে, ঠিক আছে। এই যে বই পড়াকে কুপরামর্শ মনে করবেন, কারণ হচ্ছে আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের ম্যাক্সিমাম মানুষজন বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকে, তাদের বিভিন্ন প্রায়োরিটি থাকে, এই জন্য তিনি মনে করছেন আমাদের এখন এই শখ পালন করার সময় না। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র দেশে সুন্দর জীবনযাপন করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। নিরর্থক মানে যার অর্থ নেই, নির্মম মানে হচ্ছে যেটি অনেকটা ব্রুটাল এবং যেটা আসলে বাস্তবসম্মত না। এই প্যারাটা থেকে প্রশ্ন আসে একটা খ নাম্বারে, তোমাকে বলে যে কেন তিনি এই পরামর্শ কাউকে দিতে চান না। এই যে পরামর্শ কাউকে দিতে চায় না, এই ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে যে কেন লেখক কাউকে বই পড়াকে শখ হিসেবে দিতে চান না, বলতে চান না। অথবা এটাও দিতে পারে যে কেন তিনি এটিকে কুপরামর্শ মনে করেন। সো খ নাম্বার এটা কিন্তু তোমাকে উত্তর দেওয়া লাগতে পারে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহ। মানে হচ্ছে আমরা সবাই, সাহিত্যের একটা আলাদা গুণ আছে, সাহিত্যের একটা রস আছে, রসটা হচ্ছে ভাব বা একটা আলাদা পারসেপশন বা একটা আলাদা ব্যাখ্যা, হ্যাঁ, একটা আলাদা উপলব্ধি করার ক্ষমতা। এটা আমাদের মধ্যে নাই। কারণ আমরা একটা কবিতা, আমরা মনে করি একটা গল্প বা লেখা যখন পড়ি, আমরা এটার যে আসল রসটা বা ভাবার্থটা এটা আমরা নিতে চাই না বা নেওয়ার জন্য আমরা প্রস্তুত না। আমরা বরঞ্চ যেটার জন্য আমরা বেশি আগ্রহী বা উৎসাহী, উদ্বাহু, এটা হচ্ছে এই শিক্ষার ফল লাভ। ফল লাভ মানে কি? ফল লাভ মানে হচ্ছে অর্থ উপার্জন, তাই না? আমরা চাই যে শিক্ষিত হয়ে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হব, টাকা পয়সা ইনকাম করব। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে, মানে টাকা পয়সা দিবে আর কি। এই আশা সম্ভবত দুরাশা, মানে যে আশাটা ভালো না বা পরিপূর্ণ হয় না, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি না, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমার চোখের সম্মুখে দেখতে পাই না। লেখক এই লাইনটা এই পর্যন্ত বলে কি বলছেন? তিনি এখানে বলছে যে যদিও শিক্ষা আমাদের গায়ের জ্বালা দূর করবে, এটা তো সম্ভব হয় না অনেক সময়। সো এইটা খুবই একটা দুরাশা, যেটা পূরণ হয় না। তারপর আমরা এই আশাটা কন্টিনিউয়াসলি করি। আমরা জানি বাস্তবে হয়তো এটা আমাদের সহযোগিতা করতে পারে না, বাট তারপর আমরা এই দুরাশাটা করি। কারণ কি? কারণ শিক্ষা ব্যতীত অন্য আর কোনো উপায় আমার চারিপাশে আমি দেখতে পাই না। এ কারণে বাধ্য হয়ে শিক্ষাকেই আমার যে চোখের জ্বালা, গায়ের জ্বালা দূর করার একটা উপায়, অস্ত্র হিসেবে আমাকে চিহ্নিত করতে হয়। শিক্ষার মহত্বে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুক, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যে তা সন্দেহ করে, তার কারণ এই শিক্ষার ফল হাতে নাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। আমি কয়েকটা জায়গা মার্ক করেছি, এবার একটু তোমাদেরকে বুঝাই দিই। এখানে বুঝতে হবে যে লেখক বলছেন যে তিনি মনে করেন যে যাই বলুক না কেন, শিক্ষার ফলে লাভ পাওয়া যায় বা যায় না, যে যেটাই বলুক না কেন, লেখক মনে করে যে সাহিত্য চর্চা এটা অবশ্যই শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং শিক্ষার একটা বিরাট বা সর্বপ্রধান অঙ্গ হিসেবে তিনি বলছেন সাহিত্য চর্চাকে। তাহলে এখান থেকে এমসিকিউ আসে যে সাহিত্য চর্চা বা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি? সাহিত্য চর্চা। এবং তিনি মনে করেন যে লোকে এটাকে কেন তারা সন্দেহ করছে, সাহিত্য চর্চার ফলে কেন মানুষজন বিশ্বাস করতে চায় না যে সাহিত্য চর্চার ফলে ভালো কিছু করা সম্ভব। এটার কারণ হচ্ছে সাহিত্য চর্চা, এটার যে ফল, এটা তুমি হাতে নাতে পাবা না। মানে আজকে তুমি একটা সাহিত্য পড়লা, কালকে সকালবেলা তোমার হচ্ছে 500 টাকা চলে আসবে, এরকম কোনো বাজার দর নাই। হ্যাঁ, মানে এটা কোনো ভ্যালু নাই, মূল্য নাই, একদম নগদ মূল্য নাই। এই কারণে আমরা এটাকে মনে করি যে না, এটা খুবই অপ্রাসঙ্গিক এবং এটার প্রয়োজনীয়তা নেই বললেই চলে। ডেমোক্রেসির একটা লাইন আছে, ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না। লাইনটার মানে কি? ডেমোক্রেসি মানে কি? সকলের মতামতকে গুরুত্ব দেওয়া, বা মেজরিটি, একটা অংশের মানুষের, সব থেকে বেশি সংখ্যক মানুষ যে কথাটা বলবে ওটাকে ভ্যালু দেওয়া, হ্যাঁ, এবং অন্যকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া। ডেমোক্রেসিতে আমরা মূলত প্রফিট বা লাভকে বেশি প্রাধান্য দিই। সেই জন্য বলছে যে তারা যেহেতু অর্থের সার্থকতা বা টাকা পয়সাকে বেশি ভ্যালু দেয়, গুরুত্ব দেয়, এ কারণে বই পড়ার মূল্য তার কাছে নাই। কারণ বইয়ের তো কোনো বাজার দর নাই, বা বইয়ের জ্ঞানের তো কোনো বাজার দর নাই।
ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন, গুরুরা মানে হচ্ছে যারা ডেমোক্রেসি তৈরি করে এবং মদত দেয়। মদত দেয় মানে হচ্ছে যারা ডেমোক্রেসি এস্টাবলিশ করতে চায়, প্রথম বিশ্বের যে কান্ট্রিগুলো আছে। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে প্রতিজনেই হতে চায় বড় মানুষ। শিষ্যরা মানে হচ্ছে ছোট দল, হ্যাঁ বড় দল। এটা মনে করো গুরুরা যদি হয় প্রথম বিশ্বের কোনো একটা দেশ, শিষ্য হচ্ছে আমরা তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছি। তো উনি বলছে ডেমোক্রেসি চেয়েছিল যে সবাইকে ইকুয়াল, এক করে দিবে, কিন্তু বাস্তবে মানুষজন এটাকে উল্টো বুঝছে। মানুষ ভাবছে ডেমোক্রেসিতে আমরা সবাই বড় হব, কিন্তু ডেমোক্রেসির আসলে মূল লক্ষ্য ছিল সবাইকে সমান করা। বুঝতেছো? আচ্ছা, একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকার হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে বরং দোষগুলোকে আত্মসাৎ করেছি। মানে ডেমোক্রেসি যে ভালো দিক এটাকে আমরা ব্যবহার না করে আমরা এটার খারাপ দিকগুলোকে বেশি গ্রহণ করেছি, মানে আমরা ডেমোক্রেসির মিস ইউজ করতেছি, এটা সে বলার চেষ্টা করেছে। এবার বলছে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এই লাইন থেকে প্রশ্ন আসবে শতভাগ, এটা আসছেও। ক এবং খতে পেতে পারো যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এটা কোন প্রেক্ষাপটে বলছে? এটা বলছে যে এই যে ডেমোক্রেসি যদি একটা আমাদের স্বাস্থ্যের সাথে তুলনা করো, ডেমোক্রেসির আসলে সমস্যা নাই। সমস্যা হচ্ছে আমরা যারা কিনা বা মনে করো যে স্বাস্থ্য বা তোমার ব্যাধি মানে হচ্ছে রোগ সংক্রামক, অর্থাৎ কোনো একটা রোগ মানুষের ছড়ায়, স্বাস্থ্য এটার জন্য রেসপন্সিবল না, বা স্বাস্থ্য অ্যাকচুয়ালি সংক্রামক কিছু না। বুঝতে পারছো? সো এই যে ব্যাধি বা কোনো একটা রোগ সংক্রমিত হয়ে যায়, এখানে দোষটা কার, দায়ভারটা কার? এই দায়ভারের জায়গাটা তোমার এই ডেমোক্রেসি তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? সো আমাদের নিজেদের সমস্যাটাকে আমাদের চিহ্নিত করতে হবে এবং সমস্যাটাই সংক্রামক, সমস্যাটাকেই সমাধান করতে হবে। যারা নিরীহ মানুষ থাকে বা স্বাস্থ্য আছে যেটা, এটাকে তোমরা দোষ দিতে পারবে না। আচ্ছা, আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরে পড়ে রয়েছে। লোলুপ দৃষ্টি মানে হচ্ছে লোভময় যে দৃষ্টি বা খারাপ যে দৃষ্টিটা, এটা আসলে আমরা এখন অর্থের উপরে দিয়ে রেখেছি। এবং লোলুপ মানে হচ্ছে লোভ সমৃদ্ধ একটা দৃষ্টি। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্পদে অনেকেই সন্দিহান মানে হচ্ছে মানুষজন এখনো পর্যন্ত এটার আউটকাম বা এটার ফলাফল সম্পর্কে জানে না। মানুষজন মনে করে এই লাইনটা থেকে প্রশ্ন আসে, সন্দিহান কেন? এই লাইন থেকে ওরা প্রশ্ন দেয় যে মানুষ কেন এখনো সাহিত্য চর্চার সুফল সম্পর্কে সন্দিহান। তার কারণ হচ্ছে একটা বিশেষ গোষ্ঠী, তারা শিক্ষিত সমাজ, তারা আসলে সাহিত্যের উপর গুরুত্ব না দিয়ে তারা আসলে টাকা পয়সার উপর তাদের দৃষ্টিটা দিয়েছেন, ফলে এখনো পর্যন্ত মানুষের কাছে মেসেজটা পারফেক্টলি ক্লিয়ার হয় নাই। যারা হাজারখানা ল রিপোর্ট কিনে, ল রিপোর্ট এটা আলাদা একটা প্রসঙ্গে বলেছেন, যারা ল রিপোর্ট কিনতে টাকা খরচ করছেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত না, মানে তারা কিনতে চায় না। কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই, ব্যবসার কোনো বেনিফিট নেই। তুমি একটা কবিতার বই কিনলে এটাতে ব্যবসার কোনো লাভ আসলে নাই। ঠিক আছে? নজির না উড়ে কবিতা আবৃত্তি করলে, মানে একজন মানুষ যে ল রিপোর্ট কিনেছেন সে যদি নজির না পড়ে, এটা না পড়ে সে যদি কবিতা আবৃত্তি করে, তাহলে তার মামলা একজন লয়ারকে দিতেও জিততে পারবে। মানে একজন লয়ারের এক্সাম্পল এখানে দিয়েছে, যিনি ল রিপোর্ট কিনে ওইটা দিয়ে তিনি তার কর্মজীবন চালায়, হ্যাঁ, বা তিনি পড়াশোনা করে ওটাকে ইউটিলাইজ করে, ব্যবহার করে। কিন্তু একজন লয়ার যদি কবিতা পড়ে, ওই কবিতা তো সে আদালতে গিয়ে বলতে পারবে না, ডিফেন্ড করতে পারবে না তার আসামিকে। সো এটাই এটাই তিনি এখানে বলছে যে নজির না উড়ে যদি কবিতা আবৃত্তি করা হয় তাহলে এটাকে আসলে তার মামলা হারার একটা কারণ হিসেবে চিহ্নিত করা হবে। কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। এই পেশাদারদের মহাভ্রান্তি, এটা একদম 100% ইম্পর্টেন্ট। আমরা বোর্ড প্রশ্নে একটু পরেই দেখাই দিব, যেটা বারবার আসছে। ঠিক আছে? পেশাদারের মহাভ্রান্তি কি, এটা ক নম্বরে আসে, খ নম্বরে আসে। পেশাদারের মহাভ্রান্তি বলতে কি বোঝায়? এখানে আমাদেরকে বুঝতে হবে যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এটাই হচ্ছে পেশাদারের মহাভ্রান্তি। মানে হচ্ছে তোমার কর্মজীবনে যেটা প্রয়োজন নাই, বা তোমার কর্মজীবনে যেটা মানুষজন গুরুত্ব দেয় না, তোমার বস যেটা থেকে গুরুত্ব দেয় না অফিসে, সেই বসের গুরুত্ব যেটাকে দিচ্ছে না, এটা জানা যে তোমার জন্য উপকারী না, এই চিন্তাটা খারাপ। মানে তোমাকে এইভাবে চিন্তা করতে হবে যে আমার কাজে এটা, আমার অফিসে এটা কাজে নাই লাগতে পারে, কিন্তু আমার ব্যক্তি জীবন এটা প্রয়োজন।
এটা হচ্ছে আসল চিন্তা। আর আমরা কিভাবে চিন্তা করি, আমার অফিসে এটা কাজে লাগতেছে না, আমি যদি আইনজীবী হই, আমি যদি ক্রিকেটার হই, আমার আসলে ক্রিকেট খেলাটাই গুরুত্বপূর্ণ, এর বাইরে অন্য কোনো জ্ঞান আমার প্রয়োজন নাই। এই চিন্তাটাকে বলছে পেশাদারের মহাভ্রান্তি। মানে যে পেশায় আছে সেই মনে করো ওই পেশার বাইরের কিছু আমার করার দরকার নাই, পড়ার দরকার নাই, অপ্রয়োজনীয়। এইটা পেশাদারের মহাভ্রান্তি। ক্লিয়ার? ইনশাআল্লাহ এসএসসি 2 মার্ক আমরা খ নম্বরে যেটা আসতে পারে এটা আমরা ক্লিয়ার করে ফেললাম। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ, মানে জ্ঞান জানলেই মানুষের টাকা হবে এটা তো না, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভারেও ভবানী। অর্থাৎ এখন আসলে নলেজ বলতেছে যে অনেক শিক্ষিত মানুষ তো বেকার থাকে বা তাদের গরিব থাকে, তার মানে তোমার টাকা থাকলেই যে ধন সম্পদ থাকবে এটা আসলে সম্ভব না। কিন্তু আরেকটা জিনিস একইভাবে সত্য যে বর্তমান সময়টা এমন একটা সময় যে সময় জ্ঞান না থাকলে আসলে তোমার ওই দেশের ধনের ভবানীও বা টাকা পয়সার রিসোর্সের ভবানীও অনেক শূন্য। যেমন প্রথম বিশ্বের কান্ট্রি দেশগুলো যেগুলো আছে ওদের কিন্তু ইনফরমেশন অনেক আছে, টেকনোলজিক্যাল নলেজ আছে, ফলে ওরা কিন্তু এখন অনেক ডেভেলপ। তো দুইটা কিন্তু একটু মানে কন্ট্রাডিক্টরি, যে একজন বলতেছে জ্ঞান থাকলেই টাকা পয়সা নাও থাকতে পারে, আবার এটাই পরোক্ষরে প্রমাণিত হচ্ছে যে যাদের জ্ঞান বেশি আছে তারাই আবার অনেক বেশি বড়লোক হয়ে যাচ্ছে। সো এই আলোচনাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানও বড় নয়, কেননা ধন সম্পদের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ, এবং মানুষের মনকে সরল সচল সরাগ ও সমৃদ্ধি করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। এখানে তিনি সাহিত্যকে কিভাবে কানেক্ট করছে, তিনি বলতেছে যে শুধুমাত্র জ্ঞান থাকলেই হয় না, আর জ্ঞানের জন্য প্রয়োজন হয় একটা ভালো মন, একটা বিরাট মন, একটা সরল মন, এবং এই সরল মনটা আমাদের একমাত্র আসে সাহিত্য চর্চার মাধ্যমে। তার মানে সাহিত্য চর্চা করলে তোমার মন ভালো থাকবে, মন ভালো থাকলে তুমি জ্ঞান চর্চা করতে পারবা, জ্ঞান চর্চা করতে পারলে তুমি ধন সম্পত্তির ভাণ্ডার পরিপূর্ণ করতে পারবা। এখানে একটা কানেকশন আছে, একটা চেইন আছে, এই চেইনটা তোমাদেরকে আলোচনা করতে হবে, ঠিক আছে? কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ বিরাগ, আশা নৈরাশ্য, তার অন্তরের স্বপ্ন সত্য, এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম। সাহিত্যের জন্ম কিভাবে হয়েছে? দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি ক নাম্বারের জন্য মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ বিরাগ, আশা নৈরাশ্য, তার অন্তরের স্বপ্ন সত্য, এই সকল কিছু সমবায়ে আমাদের সাহিত্যের মূলত জন্মটা হয়েছে। এটা ক নাম্বার প্রশ্ন তুমি পেতে পারো। আচ্ছা, অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। এটা হচ্ছে ধর্মশাস্ত্র যেগুলো আছে এগুলাকে তুমি বলতে পারো, এবং তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মনোগঙ্গার তোলা জল, তার পূর্ণ স্রোত আবহমানকালে সাহিত্যের ভিতরেই সল্লাসে সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপমুক্ত হব। সো আমাদের এই লাইনটা, আমাদের যে পাপমুক্ত হওয়ার একটা প্রসেস এখানে ব্যাখ্যা করছে, সেটা হচ্ছে শাস্ত্র বা আমাদের শাস্ত্রীয় যে বইগুলো আছে, রিলিজিয়াস বই যেগুলো আছে বা যে গল্পগুলো আছে, স্টোরিগুলো আছে, যেগুলো আমাদের অন্তরেরই একটা প্রতিরূপ। লেখক বলতেছে যে সাহিত্যেই আমরা এই সব কিছু পেতে পারি। আমরা দর্শন, ফিলসফি পেতে পারি, সায়েন্স পেতে পারি, আমরা আমাদের ভেতরকার যে অনেক দিন ধরে চলে আসা যে ঘটনাগুলো আছে, যে মেসেজগুলো আছে, ন্যারেশনগুলো আছে, যে মূল ভাবগুলো আছে, মূল ভাবগুলো আমরা সাহিত্যের মাধ্যমে পেতে পারি বলে তিনি মনে করেন, এবং এগুলো পেলেই আমরা পাপ মুক্ত হব। পাপ মুক্ত হব মানে আমাদের জীবনটাকে আমরা আরেকটু সুন্দর করতে পারবো। আচ্ছা, অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। উপায়ান্তর নেই মানে হচ্ছে বই না পড়লে তুমি সাহিত্য চর্চা কিভাবে করবা? হ্যাঁ, বই পড়া ছাড়া এটার উপায়ান্তর নেই, মানে অন্য কোনো উপায় নাই। তোমার বই পড়তে হলে সাহিত্য চর্চা করতে হলে বই পড়তে হবে বেশি বেশি। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়। মানে তুমি যে কোনো জায়গায় যে কোনো চর্চা করতে পারো। ধর্মের চর্চা মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা করে ঘরে, এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে, ঠিক আছে? সো দর্শন, ধর্মচর্চা এবং সাহিত্যের চর্চায় প্রত্যেকটা জায়গাতে তোমাকে লোকেশন নিয়ে এখন একটা কথা বলতেছে, যে মনে করো তুমি মন্দিরের বাইরেও তুমি চাইলে রিলিজিয়াস প্র্যাকটিস করতে পারো, তুমি দর্শনের চর্চা করতে পারো গুহাতে। দর্শন মানে যে কোনো একটা ফিলোসফি তুমি চিন্তা করতেছো, মনে করো আমি একটা মতাদর্শ দিতে চাই বা একটা আইডিয়া ব্যাখ্যা করতে চাই, ব্যাখ্যাটা যেটা আমার বর্তমান প্রেক্ষাপটে আমি ব্যবহার করতে চাই। সো এই দর্শনের চর্চাটা আমরা গুহায় করতে পারি, নীতির চর্চা বা নিয়মকানুনের চর্চাটা আমরা করতে পারি ঘরে। এই যে ঘরে নীতির চর্চা করা হয়, এটা থেকে এমসিকিউ আসতে দেখা গেছে।
ঠিক আছে। এবং বিজ্ঞানের চর্চা করা হয় জাদুঘরে, কিন্তু সবগুলোর জন্য নির্দিষ্ট জায়গা থাকলেও আমাদের সাহিত্য চর্চার জন্য চাই লাইব্রেরি। ঠিক আছে, ওকে। তো এই যে চর্চা, এটা আমরা করতেছি আমাদের লাইব্রেরির যে চর্চাটা, লাইব্রেরিতে আমরা যে বই পড়ার চর্চাটা করি, এটা আমাদের জীবনের জন্য কিভাবে প্রয়োজন সেটা একটু বুঝতে হবে। ও চর্চা মানুষ কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব তত বেশি আমাদের দেশ উপকৃত হবে। তো এই যে পুরো প্যাসেজটা আমি পড়লাম, এই প্যাসেজটাতে মূলত লাইব্রেরি প্রতিষ্ঠার গুরুত্ব ব্যাখ্যা করলো, যে কোথায় আসলে আমরা কোন চর্চাগুলো করি, বই পড়া চর্চাটা আমরা কোথায় করতে পারি, এবং সেই চর্চাটাই আমরা এখানে সুন্দর করে লাইব্রেরির মাধ্যমে করতে পারবো। আচ্ছা, আমাদের মনে হয় এই দেশের লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়। এই লাইনটা গুরুত্বপূর্ণ। কেন কম নয় এটা তোমাদেরকে সিকিউ ব্যাখ্যা করতে হবে। এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি, এটা তো আরও গুরুত্বপূর্ণ। স্কুল কলেজের থেকে আমার লাইব্রেরির প্রয়োজনীয়তা নাকি বেশি, বা প্রয়োজনীয়তা না, এটা শুধুমাত্র কাজ বা সার্থকতা এটা বেশি, আর হাসপাতালের থেকে একটু কম। কেন ব্যাখ্যা করছে দেখো। একথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসে উঠবেন, কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি না, অদ্ভুত কথাও বলছি না। যদি এই বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না, মানে মানুষজন এটা আমাকে সাপোর্ট করবেন আমি জানি, সেই বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। সো মানুষ যদি একমত না, আমি কৈফিয়ত দিতে চাই, ব্যাখ্যা করতে চাই যে কেন হচ্ছে আমি এটা বললাম। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। সেই বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবে আমাকে গ্রাহ্য করবেন। তাহলে লেখক বলতেছে যে আমি তো বলে ফেলছি যে হাসপাতালের থেকে একটু কম লাইব্রেরির মূল্য, কিন্তু স্কুল কলেজের থেকে আবার বেশি সার্থকতা। তাহলে এটা কেন বললাম, এটা আমি এখন ব্যাখ্যা করতেছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা অ্যাকসেপ্ট করেন, না লাগলে আপনি এটাকে রসিকতা হিসেবে মনে করতে পারেন। তো লেখক বলছে, আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আজকের বাজারে আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই। কাদের অভাব নেই? আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই, এমনকি এই ক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই। এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করে নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা একটি বিদ্যার ধন সম্পত্তি লাভ করে ফিরে আসবে, যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই বিশ্বাস নিতান্তই অমূলক। এখানে একটা চমৎকার আইডিয়া ব্যাখ্যা করেছে যে দেখেন, আমাদের বর্তমান সময়ে আমরা মানুষজনকে এডুকেট করতে পাঠিয়ে দিই, এবং পাঠিয়ে দিয়ে চিন্তা করি যে তারা সেখান থেকে পড়াশোনা শিখে অনেক বড় হয়ে চলে আসবে এবং সেটা সুদ দিয়ে তার জীবন সে সারা জীবন কাটিয়ে দিবে। মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই। দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই। মানে এখানে বলছে যে মনে করো আমি টিচার, তোমরা হচ্ছে স্টুডেন্ট। আমাদের প্যারেন্টসরা বা আমরা মনে করি যে শিক্ষক সব কিছু শিখাই দিবে, কিন্তু এখানে যে গ্রহিতা অর্থাৎ যে শিক্ষার্থীরা যারা আছে তাদের ব্যাপারে আসলে আমরা চিন্তা তেমন একটা করি না। এই সূত্রে ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করায় নয়। আমার সার্থকতা তোমাদেরকে শুধু শিক্ষা দান করানোতে না, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। মানে তুমি যে আমার নলেজটা তুমি বুঝতে পারতেছো, এইটা এনশিওর করাটা আমার দায়িত্ব। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, কৌতূহলকে আরও বেশি জাগিয়ে দিতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন। মানে আমাদের ভিতরের যে জ্ঞানের যে ঐশ্বর্য আছে এটা সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে বা জানার ইচ্ছাকে জ্বলন্ত করতে পারেন। এর বেশি শিক্ষক আর কিছুই করতে পারেন না। যিনি যথার্থ গুরু বা যিনি ভালো গুরু বা শিক্ষক, তিনি শিষ্যের আত্মাকে, তার অন্তরকে উদ্বোধিত করেন এবং জানার প্রতি অনেক বেশি আগ্রহী করে তোলেন, এবং তার অন্তর্নিহিত মানে যেটা লুকিয়ে আছে যে সকল প্রচ্ছন্ন শক্তি, যে শক্তিটা এখনো পর্যন্ত হিডেন ট্যালেন্ট আমরা বলি না, এটাকে তিনি মুক্ত করে দিতে পারেন এবং ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। এই পুরো লাইনটাতে তিনি বলছে যে হাউ বা কেমন করে আমাদের শিক্ষকদের শিক্ষা দেওয়ার দায়িত্ব কতটুকু এবং শিক্ষার্থীদের দায়িত্ব কতটুকু, সেটা কিন্তু এখানে চূড়ান্তভাবে তিনি ব্যাখ্যা করছেন। তিনি মনে করছেন শিক্ষকের দায়িত্ব হচ্ছে শুধু তোমাকে ইনফ্লুয়েন্স করা, তোমার ভিতরে হিডেন ট্যালেন্টটাকে ফিরিয়ে নিয়ে আসা, তোমাকে বুঝিয়ে দেওয়া যে কিভাবে জ্ঞানটা অর্জন করতে হবে, এবং অর্জন করার দায়িত্বটা থাকবে
তোমার উপরে। এই আলোচনাটাই আমরা এই অংশে দেখতে পেয়েছি। আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো, সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয়। এবার হচ্ছে স্কুল কলেজের কম্প্যারিজন আসছে, আমাদের এটা পুরোপুরি উল্টো। সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয়, তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক, এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণশীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। তার মানে তিনি এখানে বলতে চাচ্ছেন যে আমাদের প্রসেসটা হচ্ছে মুখস্থ বিদ্যা, যেটা আমরা অলরেডি ক্রিটিসাইজ করেছি। সেই মুখস্থ বিদ্যাটাকে তিনি একটু ক্রিটিসাইজ করেছেন। তিনি বলছেন একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে পরিষ্কার করা যাক। আমাদের সমাজে এমন অনেকে মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বলবৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করে। বলে না দুধ খাওয়াতে হয় এবং গরুর দুধ খাওয়ায়, বলে না দুধ না খেলে হবে না ভালো ছেলে। তো এই যে পিচ্চিদের বাচ্চাদেরকে আমাদের মায়েরা কি শিখায়, যে তাদেরকে গরুর দুধ খাওয়াতে হবে এবং এটা তাদের শক্তি বৃদ্ধির একটা উপায়। গোদুগ্ধ অবশ্যই অতিশয় উপাদেয় পদার্থ, মানে অবশ্যই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ খাবার, কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে এ জ্ঞান শ্রেণীর মাতৃকুলে নেই। তার মানে তিনি বলতেছে যে দুধ খেলে অবশ্যই আমাদের শারীরিক পুষ্টি বাড়ে, কিন্তু এটা হজম করা বা এটা গ্রহণ করার একটা সুযোগ বা প্রসেস বা শক্তি ক্ষমতা তো থাকতে হবে, না থাকলে তো তুমি তাকে খাওয়ায় লাভ নাই। তো এটাই বলতেছে আমাদের মায়েরা এটা বুঝতে চায় না, মনে করে না তুমি খাও খাও খাও, এটা তুলনা করতেছে রূপক, যে এডুকেশন নাও 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 পড়ো 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 মুখস্থ করো, বাট এটা ক্ষমতা থাকতে হবে এবং এটা আসলে করে আমাদের কিছু লাভটা কি এটা আসলে আমাদের বুঝতে হবে। এটা আমাদের মায়েরা মাতৃকুল বুঝতে পারেন, এটা লেখক বলছেন। তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে, কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে তাহলে সে যে ব্যাদরা ছেলে সে বিষয়ের বিন্দুমাত্র তিনি সন্দেহ রাখেন না বা সন্দেহ থাকে না। মানে বলতেছে যে মায়েরা এটা বুঝতে চায় না, মনে হয় না খেলে তুমি বেয়ারা হয়ে গেছো, তুমি খারাপ হয়ে গেছো বা তুমি কথা শুনছো না। অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষটায় সে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করবার জন্য মাথা নাড়তে থাকে, হাত পা ছুটতে শুরু করে, মানে আমি দুধ খাবো না, তখন স্নেহময়ী মাতা বলেন আমার মাথা খাও, মরা মুখ দেখো, এই এক ঢোক আর এক ঢোক আর এক ঢোক, খাওয়াইছে না আব্বু আম্মুরা এভাবে। তো এটাই এখানে বারবার বলতেছে। মায়ের উদ্দেশ্য যে খুব সাধু, মানে মায়ের উদ্দেশ্য তো অবশ্যই ভালো, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু এ বিষয়েও কোনো সন্দেহ নেই যে উক্ত বলা কওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোকে তার মরামুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন। তার মানে বলতেছে মা হয়তো ভালো চান ছেলেটার, এই জন্যই হয়তো দুধ খাওয়াতে চাচ্ছে, বাট সমস্যা যেটা হয়েছে মা ভালো চাইলেও এটা আদতেও ওই ছেলেটাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। হ্যাঁ, তো এটা তুলনা করলো আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও একই ধরনের। এর ফলে কত ছেলে সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন, কেননা দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, আত্মার মৃত্যুর রেজিস্ট্রি হয় না। এই পুরো প্রসেসটা দিয়ে এটা প্রমাণ করছে যে আমাদের বিদ্যালয়ের থেকে কেন বই পড়ার গুরুত্ব বেশি, বিদ্যালয়গুলোর প্রসেসটা কেন অনেক ভঙ্গুর, এবং সেটাতে আসলে আমাদের মানে মানসিক শান্তিকে এখানে খুব বড় করে দেখানো হয়েছে যে কেন মানসিক শান্তির জন্য বা মনস্তাত্ত্বিক সুস্থতার জন্য আমাদের প্রসেসটা, বই পড়ার প্রসেসটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বা স্কুল কলেজটা কেন ভালোভাবে কাজ করতে পারছে না এটা তুলনা করা হয়েছে। আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুকে ভীত হওয়া দূরে থাক, অপমৃত্যুতে ভয় পাওয়া দূরে থাক, উৎফুল্ল হয়ে উঠি। মানে আমরা এটাকে অত বেশি গ্রহণযোগ্যতা দিই না। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করাও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। শিক্ষাশাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে একসময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল যে সে যুগের ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলার্স, অর্থাৎ যারা তোমার শিক্ষিত ছিল না, যারা পাশ করতে পারে নাই, ফ্রান্স যারা সেভ করেছে তারা আসলে পাশ করতে পারেনি বা চায়নি, তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল। সেখানে একটা চমৎকার এক্সাম্পল দিছে যে ফ্রান্সে যারা হচ্ছে ফ্রান্সকে বাঁচিয়েছিল তারা এমন মানুষই ছিল যারা পাশ করতে পারেনি বা যারা আসলে অত বেশি শিক্ষিত ছিল না। এখন তাদের দুইটা কারণ হতে পারে, তাদের মনের বল ছিল বেশি এই জন্য হয়তো তারা শিক্ষা গ্রহণ করে নাই, অথবা তারা শিক্ষা গ্রহণ করে নাই এই জন্য তাদের মনের বল বেশি। হ্যাঁ, তো এই যে প্রত্যাখ্যান করা, মানে যে কোনো একটা শিক্ষাকে প্রত্যাখ্যান করা, ওই শিক্ষা ব্যবস্থাকে প্রত্যাখ্যান করা এবং মনোবল বাড়া, অথবা মনোবল বেড়ে গিয়ে শিক্ষাকে প্রত্যাখ্যান করা, দুইটা তো যে কোনো একটা হবে। তো লেখক এটাই বলছে যে এই দুইটার
মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে শিক্ষার ব্যবস্থা যেটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, ওটাকে তারা প্রত্যাখ্যান করে দিয়েছিল। ঠিক আছে, তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব ঘটেছিল। যারা স্কুল পালিয়েছিল ওই সময়, ব্যবস্থাটা হয়তো ভালো ছিল না, এই কারণে ওই মানুষগুলোই দেখা গেছে ভালো ভালো রেজাল্ট করতে পারছে, ভালো ভালো কামেয়াব লোক হতে পারছে। সেই যুগে ফ্রান্সে কীরকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই, তবুও আমি জোর করে বলতে পারি যে এই যুগে আমাদের স্কুল কলেজের শিক্ষার যে নিয়ম রয়েছে বা রীতি রয়েছে, তার চাইতে সেই শিক্ষা পদ্ধতি কখনোই নিকৃষ্ট ছিল না। মানে ফ্রান্সে যারা প্রত্যাখ্যান করছিল শিক্ষা ব্যবস্থা কেমন ছিল এটা আমি জানি না, কিন্তু সেটা যে বাংলাদেশের থেকে ভালো, আমাদের থেকেও ভালো, এটা আমি বিশ্বাস করি। তার মানে আমাদের থেকে ভালো একটা শিক্ষা ব্যবস্থাকে মানুষজন প্রত্যাখ্যান করে দিচ্ছে, সেখানে আমরা এটাকে প্রত্যাখ্যান করছি না, এটাই লেখক নির্দেশ করার চেষ্টা করেছে। সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টার মহাশয় নোট দেন এবং সেই নোট মুখস্থ করে ছেলেরা হয় পাস। এর জুরি আর একটি ব্যাপারও আমাদের দেশে দেখা যায়। এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানোর গোলা পর্যন্ত গলাধকরণ করে, তারপর একে একে সবগুলো উগলে দেয়। আবার মুখস্থবিদ্যা, নোট দেওয়া, কোচিং সেন্টার, এগুলোর কথা এখানে মূলত আলোচনা করা হয়েছে। সো এখানে বলতেছে যে কিছু মানুষ আছে সব কিছু মুখস্থ করে, এর ভেতর যে অসাধারণ কৌশল আছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই গেলা আর ওগলানো দর্শকের কাছে তামাশা হলেও বাজিকরের কাছে তার প্রাণান্ত ব্যাপার। ও কারদানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপকারী। বলা বাহুল্য সে বেচারা লোহার গোলাগুলোর এক কণাও জীর্ণ করতে পারে না। এখানে আমাদের শিক্ষার্থীদের একটা দুরবস্থার কথা আরও স্পষ্ট করে তুলে ধরা হয়েছে, যে আমাদের সমাজে আমাদেরকে যত করে যেটা শেখানো হয় সেটা হচ্ছে কোনো একটা জিনিস গিলে ফেলা এবং এটাকে পরবর্তীতে উগলে দেওয়া, এবং এই প্রসেসটার মধ্য দিয়ে আমরা অনেক সময় আমাদের জন্য এটা অনেক বেশি অপকারী এবং কষ্টসাধ্য একটা ব্যাপার, যেটা আমরা আমাদের লাইফে যেহেতু বারবার এটা করতে হয়, মুখস্থ করতে হয়, বা বারবার এই শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের যে প্রসেসটা ফলো করতে হয় ওইটা আমাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য, এবং আমরা এটা করতেও পারি না। তুমি কত মুখস্থ করবো, কত বেশি পড়বা তুমি। সো এই পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই এরা আরেকবার এখানে ব্যাশ করার চেষ্টা করেছে। আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গুরুদত্ত নানা আকারের ও নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে গলাধকরণ করে। গোলাগুলো মানে হচ্ছে নলেজ, যেভাবে তারা প্রিচ করে আমাদের কাছে, বা জ্ঞানটাকে আমরা যেভাবে পারসিভ করার চেষ্টা তারা করে, সেটা হচ্ছে বিদ্যালয়ে আমাদেরকে গলধকরণ করানো হয়। ঠিক আছে, এবং এটা আমরা পরীক্ষার হলে গিয়ে সেটা আমি উদ্গীরণ করে দিই। এই জন্য সমাজ তাদের বাহবা দেয় দিক, কিন্তু মনে যেন না ভাবে যে এতে জাতির প্রাণশক্তি বাড়ছে। তো এই যে তুমি পরীক্ষায় পাশ করতেছো, পরীক্ষা পদ্ধতি যেটা আছে, তুমি যে পরীক্ষায় মানুষজনকে পড়তেছো, মুখস্থ করতেছো, মুখস্থ লিখে দিয়ে তুমি যে পাশ করতেছো, এটা তুমি হয়তো সফলভাবে করতে পারতেছো, ঠিক আছে, কিন্তু এটা আসলে তোমার জাতির প্রাণশক্তিকে বাড়িয়ে দিচ্ছে, এটা আসলে তুমি বলতে পারবা না। স্কুল কলেজে শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ সে বিষয়ে প্রায় অধিকাংশ লোকই একমত। শিক্ষাকে অনেকাংশে ব্যর্থ বলে দিছে। আমি বলি শুধু ব্যর্থ নয়, অনেক স্থলে মারাত্মক। কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের স্বশিক্ষিত হবার সেই সুযোগ দেয় না, শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে। লেখকের একটা মতামত এখানে আছে। লেখক বলতেছে যে আমাদের পৃথিবীতে আমাদের যে মানুষগুলো আছে, আমাদের স্কুল কলেজে যারা শিক্ষার্থীরা যারা যায়, অনেক মানুষ মনে করে যে এটা শুধুমাত্র ব্যর্থ, কিন্তু লেখক মনে করতেছে এটা ব্যর্থ না, এটা বরং মারাত্মক। কেন মারাত্মক? দুইটা কারণে। এক, এটা তাদের স্বশিক্ষিত হওয়ার মানে নিজে শিক্ষিত হতে চাওয়ার যে ইচ্ছাটা এটাকে নষ্ট করে দেয়, এবং তাদের যে শক্তিটা ছিল অর্থাৎ সৃজনশীল যে পাওয়ারটা আছে এটাকেও আরও বেশি নষ্ট করে দিচ্ছে। সেটাই লেখক এখানে আলোচনা করার চেষ্টা করছে। আমাদের শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে তার আপনার বলতে আর বেশি কিছু থাকে না, যদি না তার প্রাণ অত্যন্ত করা হয়। তার মানে তুমি যদি খুব ডান পিটে বা তোমার প্রাণের শক্তিটা যদি খুব বেশি না হয়, তুমি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় বের হয়ে আসলে বা পড়াশোনা শেষ করে বের হয়ে আসলে তোমার মধ্যে আসলে প্রাণ বলতে কিছু থাকে না। লেখক এটা মনে করছেন। সৌভাগ্যের বিষয় এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যেও জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে, মানে কিছু মানুষ আসলে আছে আমাদের সমাজে এরকম। এখন শিক্ষা পদ্ধতিও তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না। এই সেম শিক্ষা ব্যবস্থার মধ্যেও বাংলাদেশের কিছু মানুষ আছে যারা এখনও সুস্থ আছে বা ভালোভাবে কাজ করে যাচ্ছে, তাদের কথা এখানে বলতেছে যে তারা আসলে ওই শক্ত প্রাণ মানুষগুলোর মধ্যে কয়েকজন। আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিই এই কারণে যে, ব্যাখ্যা করতেছে, আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিই এই কারণে যে এই স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়।
যেটা স্কুল কলেজে নাই, এটা লাইব্রেরিতে হয় সম্ভব। মানুষ চাইলে নিজে নিজে শিক্ষিত যে কোনো বই তুমি নিয়ে পড়তে পারো, পড়ে তুমি ওটাকে নিজের মতো করে জ্ঞান লাভ করতে পারো। প্রতিটি লোক তার স্বীয় শক্তি বা নিজের শক্তি এবং রুচি অনুযায়ী বা তার পছন্দ অনুযায়ী নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে, স্কুল কলেজ আমাদের অপকার করছে, সেই অপকারের প্রতিকারের জন্য বা সেটাকে আমাদের দূর করার জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামেও লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়। তার কারণ হচ্ছে আমাদের শিক্ষার বর্তমান যে অবস্থা, এই অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল। লাইব্রেরিকে বলা হয়েছে একরকম মনের হাসপাতাল। তার মানে লাইব্রেরিতে গিয়ে তুমি যখন বই পড়বা তোমার মনটা ভালো থাকবে বা তোমার জ্ঞানের প্রসারটাকে তুমি আরও বেশি বাড়াতে পারবে বা প্রসারিত করতে পারবে। জ্ঞানের বিস্তৃতি এটাকে তুমি আরও বেশি বাড়াতে পারবে। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট একদম ওয়ার্ড দিয়ে বললাম। অতঃপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার পক্ষ নিয়ে এই ওকালতি করবার, বিশেষত প্রাচীন নজির দেখাবার কি প্রয়োজন ছিল? মানে আমি যে এত বই পড়ার ওকালতি করতেছি, মানে পক্ষে গুণগান গাচ্ছি, এটার কারণটা কি? বই পড়া যে ভালো তা কে না মানে? আমার উত্তর সকলে মুখে মানলেও কাজে মানে না। সবাই মনে করতেছে বই পড়া ভালো, আমিও বলতেছি এই বই পড়া ভালো, বাট আমি নিজে কয়টা বই পড়তেছি পরবর্তীতে, এটা কিন্তু অনেক বেশি মানে সন্দেহাতীত। ঠিক আছে, মানে সন্দেহ আমাদের করার মতো একটা জিনিস, কারণ আমরা বই পড়ি না অ্যাকচুয়ালি। মুসলমান ধর্মে মানবজাতি দুই ভাগে বিভক্ত, যারা কেতাবি আর এক যারা তা নয়। কেতাবি মানে যারা পড়ে। হ্যাঁ, বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নয় একথা নির্ভয়ে বলা যায় না। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করে না। আমাদের যারা শিক্ষিত, এটা অ্যাকচুয়ালি ট্রু। মানে তোমার বই পড়তে হয় কেন? কারণ তুমি পরীক্ষায় পাস করতে চাও। সেটাই লেখক বলছে যে মোটের উপর তারা বাধ্য না হলে কেউ জোর করে বই পড়ে না, খুব কম। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়ে, তুমি আমি কোচিংয়ের নোট পড়ি আর আমাদের বাবারা তাদের ব্যবসা রিলেটেড বই খাতা পড়ে, দুই বাধ্য হয়ে, অর্থাৎ পেটের দায়ে। সেই জন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই চলে, কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তি বা পেট ভরার কাজে লাগে না। মানে কি বলছে, আমরা যে পড়াশোনাগুলো করি এটা করি পেটের দায়ে, পেটের ভরণ পোষণ করার জন্য। এখন সাহিত্য চর্চা যেহেতু পেটের দায়ে ভরণ পোষণ করতে পারে না, এই জন্য সাহিত্য চর্চা মানুষজন করে না। রিজনটা খুবই সলিডলি কানেক্ট করছে। পেটের ক্ষুধা মেটাতে না পারলে আমরা কিছু করি না। সাহিত্য যদি পেটের ক্ষুধা মেটাতে পারে না। আচ্ছা, বাধ্য হয়ে বই পড়ায় আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দিই। অথচ এই কথা কেউ অস্বীকার করতে পারবেন না যে যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ নেই। একমাত্র উদরপূর্তিতে মানুষের সম্পূর্ণ মনোতুষ্টি হয় না, শুধুমাত্র পেট ভরলে মানুষের ভালো লাগে না। এবং আমরা কালচারটা এমন বানিয়ে ফেলছি, লেখক এটা বলতেছে, আমরা কালচারটা এমন বানিয়ে ফেলছি যে বই পড়া এটা একটা ওয়েস্ট অফ টাইম, এটা আমরা মনে করি। এবং যে পড়ে তাকে মনে করি ওর কোনো কাজ নাই, নিষ্কর্মা, ওর কোনো কাজ নাই, ওই জন্য বই পড়তেছে। সো এটা একটা খারাপ জিনিস। একথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না, মানে পেটের দাবি, পেটের খিদা। কিন্তু একথা আমরা সকলে মানি নে যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। কি বললো? ঠিক আছে, পেটের দায়ে তুমি অন্য বই পড়তেছো, তোমার পেটের ভরণ পোষণ না করলে মানুষ বাঁচবে না, এটা সবাই মানে, সবাই জানে। কিন্তু যে কথাটা তারা মানতে চায় না বা জানতে চায় না সেটা হচ্ছে তোমার মনের স্বাস্থ্যকে যদি তুমি রক্ষা না করো, মনের খিদা যদি না মিটাও, তোমার আত্মাটাও বেঁচে থাকে না। আর মনের খিদা মেটাতে হলে সাহিত্য পড়তে হয়। খুব চমৎকারভাবে লেখক এখানে বলছে যে মানুষের আসলে ভ্রান্তিটা কোথায়। দেহরক্ষা সকলের অবশ্য সকলেরই কর্তব্য, কিন্তু আত্মরক্ষাও অকর্তব্য নয়। মানে নিজের আত্মাকে বাঁচানো আসলে মানুষের কর্তব্য। মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে। এই প্রাণ মনের সম্পর্ক হচ্ছে বই খাতার মাধ্যমে বা সাহিত্যের মাধ্যমে সম্ভব। সো মানুষের মনটা দুর্বল হতে থাকে, অনেক বেশি ভঙ্গুর হতে থাকে। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। নিরানন্দ মানে যে জাতির প্রাণ নাই সে জাতি তত নির্জীব থাকতে থাকে। একমাত্র আনন্দের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব সতেজ ও সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তির হ্রাস করা। অতএব কোনো নীতির অনুসারেই তা কর্তব্য হতে পারে না, অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়। এখানে বলতেছে অর্থনীতি বা টাকা পয়সার জন্য বা ধর্মনীতি বা ধর্মীয় নিয়মকানুন দুইটাই যদি তুমি দেখো, মানুষের অন্তরের আনন্দ ছাড়া সে আসলে নিস্তেজ হয়ে পড়ে। এবং তার এই নিস্তেজ হওয়া থেকে বাঁচানোর জন্য সাহিত্যের আনন্দ
তার জন্য প্রয়োজন, এবং এই সাহিত্যের আনন্দ থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায় তার মানে সেই জাতির জীবনী শক্তি বা সেই জাতির পাওয়ার, প্রত্যেকের মধ্যে থাকা যে আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যায়। লেখক এটাকেই খুব সুন্দর করে এখানে আলোচনা করার চেষ্টা করেছেন। কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে তা সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। আমাদের গল্প, কবিতা, সাহিত্যের প্রতি আমাদের যে আক্রোশ বা আমাদের যে অরুচি, পছন্দ হয় না, এটা একটা দায়বদ্ধতা আমাদের নিতে হবে। এটা আমাদের শিক্ষার দোষ। এখান থেকে এমসিকিউ দেয় যে কার দোষ? যার আনন্দ নেই সে নির্জীব। এ কথা যেমন সত্য, যে নির্জীব তারও আনন্দ নেই। ফ্লিপ করে দিল, ঠিক আছে, আপসাইড ডাউন বলতেছে যার আনন্দ নেই সে নির্জীব, আবার যে নির্জীব তার আবার আনন্দ থাকে না, ভাইস ভার্সা। যে নির্জীব তার আনন্দ নেই, সে কথা তেমনই সত্য। আমাদের শিক্ষায় আমাদের নির্জীব করেছে। জাতীয় আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে, অর্থাৎ শিক্ষার পরিবর্তন যে করতে হবে, এ বিষয়ে আমি নিঃসন্দেহ, আমার কোনো সন্দেহ নাই, এবং টানা প্রয়োজন। এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলুম। সে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি না, মানে আপনাদেরকে খুশি করতে পেরেছি কিনা জানি না, সম্ভবত আমরা হই নাই। কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা আর চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়। মানে তোমাদের মনের আক্ষেপকে যদি মিটাতে হয় তাহলে তোমাদেরকে কড়ি লাগাতে হবে। এমসিকিউতে আসবে, বাট এখানে ভাবমূর্তিটা বা ভাব যেটা প্রকাশ করার চেষ্টা করা হয়েছে, যে উনি মনে করতেছে যে কথাগুলো তিনি বলছেন এগুলোর গুরুত্ব আমরা বুঝবো না। তার কারণ হচ্ছে কোমলভাবে বলছে, তো এটা আসলে মানুষের মনে আঘাত করতে পারে না। সুন্দরভাবে বলছে, বাট সত্য কথা বলছে। তো আমাদের রিয়েলাইজেশনের জন্য মাঝে মাঝে কড়ি লাগানোর প্রয়োজন ছিল। এবং যেহেতু আমরা এক্সিস্টিং বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যেই আছি, সেজন্য আমাদের মাথায় এটা ঢুকতে চাবে না। এটাই তিনি একটা সন্দেহ পোষণ করেছেন। সো আমাদের গল্পটা পড়া শেষ হলো। এবার একটু আমরা আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, এবার একটু আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশ, সেটা হচ্ছে লেখক পরিচিতি। সো এই গল্পের লেখক পরিচিতিটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা একটা গল্প পড়লাম এবং আমরা বোঝার চেষ্টা করব যে এই গল্পটা বা এই প্রবন্ধটা, এই গল্পের লেখক যিনি, তার কোন অংশ থেকে আমাদের বোর্ডে বারবার প্রশ্ন পরীক্ষায় আসে। প্রথমত প্রমথ চৌধুরী, তিনি তার লেখা আমরা বিভিন্ন ক্লাসে বিভিন্ন সময় পড়েছি, কিন্তু এই বই পড়াটা এটা একটা অন্যতম লেখা, কারণ এখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ক্রিটিসাইজ করা হয়েছে। তো এখানে প্রমথ চৌধুরী যেই তথ্যগুলো তোমার পরীক্ষায় আসার মতো, সেগুলো হচ্ছে, এক, তার জন্মসালটা তোমাকে মনে রাখতে হবে এবং তিনি যশোরে জন্মগ্রহণ করেন। এবং এই প্রমথ চৌধুরী যে যশোরে জন্মগ্রহণ করেছেন তোমার বিভিন্ন সময় তোমার নলেজে কাজে লাগতে পারে। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। তার শিক্ষা জীবন অসাধারণ কৃতিত্বপূর্ণ, এগুলো তোমাদের এমসিকিউতে আসবে না। তিনি 1890 সাল খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন। এই যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করছে, এই তথ্যটা দরকার, প্রয়োজনীয় তথ্য, ঠিক আছে। এবং তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান করেন। তিনি কিছুকাল ইংরেজি সাহিত্য অধ্যাপনা করছে এবং সাহিত্য চর্চায় তিনি মনোনিবেশ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। এমসিকিউ, বীরবল শুনে আবার রবীন্দ্রনাথ দাগিয়ে দিও না, হ্যাঁ, এটা হচ্ছে, বা কাজী নজরুল দাগিয়ে দিও না, বলো বীর, এটার কথা চিন্তা করে যেন আবার নজরুল দাগিয়ে দিও না, এটা হচ্ছে প্রমথ চৌধুরীর কথা তুমি দাগাতে পারো। তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যের চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেন। সবুজপত্র থেকে প্রশ্ন আমি আসতে দেখেছি। আচ্ছা, বীরবলের হালখাতা, রায়তের কথা, চারিয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীললোহিত, সনেট 50, পদাচরণ, পদচারণ ইত্যাদি, এগুলো সব মোটামুটি আমাদের প্রত্যেকটা গল্পের বই বা লেখার বইগুলো, তোমাদের গ্রন্থগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ গ্রন্থগুলো থেকে কিন্তু আমরা পরীক্ষায় প্রশ্ন আসতে দেখেছি। এবার আমরা তোমাদের এক কথায় এই প্রবন্ধের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে এগুলো একটু তোমাদেরকে বলে দিব। বই পড়া এই প্রবন্ধটির যেই তথ্যগুলো তোমাকে মনে রাখতেই হবে সেগুলো আছে আমার আজকের ক্লাসে। সেগুলো হচ্ছে এই লাইনগুলো তোমাকে মনে রাখতে হবে এবং ইনশাআল্লাহ তুমি এখান থেকে তোমার পরীক্ষায় কমন পেতে পারো।
সো আমাদের প্রবন্ধের যে ঘটনা এবং খুঁটিনাটি মনে রাখতে হবে। শিক্ষার সর্বপ্রথম অঙ্গ কোনটাকে বলা হয়েছিল? এটাকে বলা হয়েছিল হচ্ছে সাহিত্য চর্চাকে। সাহিত্য চর্চা। মানুষের সম্পূর্ণ মনের সাক্ষাৎ পাওয়া যায় কোথায়? মানুষের সম্পূর্ণ মনের সাক্ষাৎ পাওয়া যায় সাহিত্যে। মন গঙ্গার তোলা জল, এটা কি? এটা হচ্ছে দর্শন বা বিজ্ঞান। সাহিত্য চর্চার একমাত্র উপায় কি? সাহিত্য চর্চার একমাত্র উপায় হচ্ছে বই পড়া। কোথায় গিয়ে পড়া? লাইব্রেরিতে গিয়ে পড়া। এর মধ্য দিয়ে আমাদের জাত মানুষ হবে। এখানে আরও বলা হয়েছে ডেমোক্রেসির গুরুরা কি চেয়েছিলেন? ডেমোক্রেসির গুরুরা কি চেয়েছিলেন? তারা চেয়েছিলেন সবাইকে সমান করতে, কিন্তু আমরা এটা উল্টো বুঝে সবাই বড় হওয়ার চেষ্টা করেছি, বড় মানুষ হওয়ার চেষ্টা করেছি। এটা কিন্তু আমাদের গল্পে খুব সুন্দর করে বলা ছিল। আচ্ছা, আমাদের প্রবন্ধে আমরা আয়ত্ত করতে পারিনি কি? ডেমোক্রেসির গুণ। আমরা কি আয়ত্ত করেছি? ডেমোক্রেসির খারাপ দিকগুলো, ঠিক আছে, ডেমোক্রেসির দোষ। শিক্ষার ফল পাওয়া যায় না কিভাবে? হাতে হাতে পাওয়া যায় না, মানে ইনস্ট্যান্ট নগদ পাওয়া যায় না। নগদ বাজার দর নেই কিসের? শিক্ষার বা সাহিত্যের। এটা সাহিত্যেরও হতে পারে, ঠিক আছে, সাহিত্যের লিখতে পারো তোমরা। সাহিত্যের নগদ বাজার দর নেই। সংক্রামক ব্যাধি স্বাস্থ্য নয়, মানে কোনটি সংক্রামক? ব্যাধি। এটা কি স্বাস্থ্য? তুমি বলবা ব্যাধি। আচ্ছা, আরও কিছু আছে। শিক্ষিত সমাজের দৃষ্টি নিবদ্ধ, ঠিক আছে, এবং অর্থের উপর নিবদ্ধ। নিবদ্ধ মানে কোথায় তাদের লোলুপ দৃষ্টি আছে? টাকা পয়সার উপরে। এটা তো আমরা পড়েছি। আচ্ছা, অনেকেই সন্দিহান। কেন সন্দিহান? কি নিয়ে সন্দিহান? সাহিত্য চর্চার যে কোনো বেনিফিট আছে এটা নিয়ে তারা সন্দিহান। সাহিত্যের জন্ম হয়েছে কিভাবে? এটাও আমাদের গুরুত্বপূর্ণভাবে ছিল, এটা পড়ে ফেলবা। দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, সৎ ও স্বপ্নের যে সমন্বয়, এটার সমন্বয়ে আমাদের সাহিত্যের জন্ম হয়েছিল। এটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য। সাহিত্যের উপর ন্যস্ত আছে কি? সাহিত্যের উপর দায়িত্ব আছে কোনটা? মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার, এই দায়িত্বটা ন্যস্ত আছে সাহিত্যের উপরে। সো এই যে লাইনগুলো আমাদের দেওয়া আছে, এগুলো খুঁটিনাটি খুবই গুরুত্বপূর্ণ লাইন, যেগুলো থেকে জ্ঞানমূলক এবং তোমরা বহু নির্বাচনীতে অনেকগুলো কমন পাবে ইনশাআল্লাহ। প্রাবন্ধিকের মতে বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা প্রয়োজন কেন? সাহিত্য চর্চার জন্য, দেশের উপকারের জন্য। খুবই সহজ ছিল এটা। লাইব্রেরিতে মানুষ স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়, স্বেচ্ছায়, স্বচ্ছন্দ চিত্তে বা নিজের ইচ্ছায়, নিজের শক্তিতে, নিজের রুচি বা অভিমত অনুযায়ী। প্রাবন্ধিকের মতে লাইব্রেরির সার্থকতা কেমন? লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চেয়ে কম। দেখছো, আমরা একদম একটু হাসপাতালের চেয়ে কম নয়, মানে প্রায় হাসপাতালের সমান, এবং স্কুল কলেজের থেকে একটু বেশি। এই তথ্যটা থেকে বারংবার প্রশ্ন আসতে দেখা গেছে। আমরা একটু পরে প্রশ্ন দেখব। সাহিত্য চর্চা থেকে বঞ্চিত হওয়া মানে জাতির জীবনী শক্তি হ্রাস করা। সো এগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার একটু তোমাদেরকে আমি দেখাই দিই যে লিমন ভাইয়া, আপনি তো বললেন যে অংশগুলো দাগিয়ে দিয়েছে সেখান থেকে প্রশ্ন আসবে। চলো এটার প্রমাণ একটু দেখা যাক। সো আমাদের এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে যেটা ময়মনসিংহ বোর্ডে আসছে। ময়মনসিংহ বোর্ডের তোমরা আমার সাথে একটু দেখবা। এখানে আমাদের কয়েকটা প্রশ্ন আছে যেগুলো আমরা পারি কিনা আমি দাগিয়ে দিয়েছি। পেশাদারদের মহাভ্রান্তি কি? তোমাদেরকে আমি বলেছি পেশাদারদের মহাভ্রান্তি হচ্ছে সে যেই পেশায় আছে, আমি কিন্তু তোমাদের সাথে পড়লাম, তোমাদের সাথে উত্তর দিচ্ছি। যেই পেশায় আছে ওই পেশার বাইরের কিছু যে তার প্রয়োজন নাই, জানার প্রয়োজন নাই, এটা হচ্ছে পেশাদারের মহাভ্রান্তি। দেখছো, সেম। সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। এই যে সন্দিহান দাগায় দিয়েছিলাম, এই সন্দিহান প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে যে সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে সন্দিহান হচ্ছে যেহেতু তাদের দৃষ্টিটা হচ্ছে অর্থের উপরে আছে, অর্থই সব কিছু তাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে তারা অনেক বেশি কনফিউজড যে সাহিত্য চর্চা করে আসলে লাভটা কি। এই জিনিসটা কানেক্ট করতে হবে। উদ্দীপকের মামুন মোল্লার মনোভাব বই পড়া প্রবন্ধে যে দিকটি নির্দেশ করে, সেখানে একটা আছে কি? পেশা তার দর্জিগিরি, কিন্তু নেশা তার বই পড়া। বাল্যকালে পিতা মারা যাওয়ায় পঞ্চম শ্রেণীর পড়তে পারেনি কাশেম মিয়া, তবে বই পড়ার নেশা থেকে বাড়ির পাশে প্রায় 2000 বই নিয়ে গড়ে তুলেছে স্বপ্নগড়ি লাইব্রেরি। গ্রামের ছোট বড় সবাই সেখানে জ্ঞান চর্চা করে। শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়ে, কিন্তু ব্যবসায়ী মামুন মোল্লা তার সন্তানকে ওই লাইব্রেরিতে যেতে নিষেধ করে বলে, তোমার এত জ্ঞান অর্জনের দরকার নেই, বাসায় প্রাইভেট শিক্ষক রেখেছি, তার কাছে পড়ে A+ অর্জন করো। আমরা বুঝতে পারতেছি যে উদ্দীপকের মামুন মোল্লার মনোভাব বই পড়া প্রবন্ধের যে দিকটিকে নির্দেশ করে সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার যে গলদটি আছে, যেখানে মুখস্থ করতে হবে এবং মুখস্থ করে সেটা পরীক্ষায় লিখতে হবে। আমি কিন্তু পড়িয়েছি ওই অংশটা, তোমরা এখানে সুন্দর করে কল্পনা করে লিখবে বা তুলনা করে লিখবে যে
এই নির্দেশনাটি আমাদের শিক্ষা ব্যবস্থার একটি ফল, যে শিক্ষা ব্যবস্থায় মুখস্থ করতে হবে, ওগুলো দিতে হবে, পারুক বা না পারুক। এখানে মা এবং ছেলের একটা যে মা যে বাচ্চাকে তোমার দুধ খেতে বলে, গরুর দুধ খেতে বলে, এই গরুর দুধ খাওয়ার ঘটনাটাকেও তুমি এখানে রিলেট করতে পারো। সো ময়মনসিংহ বোর্ড এটা আমরা সলভ করতে পারবো। কাশেম মিয়ার উদ্যোগের মধ্যে প্রমথ চৌধুরীর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। অবশ্যই প্রমথ চৌধুরী এটি চেয়েছেন যে লাইব্রেরি প্রতিষ্ঠা হোক, মনের স্বাস্থ্যের কথা বলছে, অনেক কিছু বলছে। এগুলো তোমরা এখানে ঘ নাম্বারে 4টা প্যারায় আলাদা আলাদাভাবে আলোচনা করে দিবে। আমার মনে হয় এটা আমরা পারবো। আচ্ছা, পরেরটা, শিক্ষক কিসের সন্ধান দিতে পারেন? পেশাদারের মহাভ্রান্তি। দেখছো, পেশাদারের মহাভ্রান্তি আবার আসছে। শিক্ষক জ্ঞানের সন্ধান দিতে পারেন বা কিভাবে জ্ঞান লাভ করতে হয় তার ভিতরের যে জীবনী শক্তি সেটা সন্ধান দিতে পারেন। পেশাদারের মহাভ্রান্তি আমি একটু আগে বলছি, এটা আবার আসছে। উদ্দীপকের রেবেকার মানসিকতা বই পড়া প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে। সো এখানে রেবেকা হচ্ছে বিয়ের 10 বছর পর রেবেকার একটি পুত্র সন্তান হয়। অনেক সাধনার পুত্রকে বড় করতে গিয়ে তিনি দুধ, ডিম, কলা জোর করে খাওয়াতে থাকেন। সো আমরা বুঝে ফেলছি যেখানে যে মায়ের আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে যে তুলনা ছিল না, যে জোর করে আমরা কোনো একটা জিনিস চাই অভিভাবক হিসেবে, সেইটাই কিন্তু একদম ডাইরেক্ট ডিমের উদাহরণটা এখানে দিয়ে দিচ্ছে। সেটা তোমরা ওখান থেকে লিখতে পারো। উদ্দীপকের ডাক্তারের বক্তব্যের মধ্যে প্রমথ চৌধুরীর আকাঙ্ক্ষা, একই প্যাটার্নের কোশ্চেন। দেখছো, দিনাজপুর বোর্ডের একই প্যাটার্নের প্রশ্ন, যে প্রমথ চৌধুরীর ভাবটা কি ছিল, সেই ভাবটার সাথে মিলল কিনা। প্রত্যেকটা উদ্দীপকের 2টা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার নেগেটিভ, একটা ক্যারেক্টার প্রমথ চৌধুরীর মতো। সো এটা তোমাদের লিখতে হবে। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম বীরবল। সাহিত্য চর্চার জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এটা একটু কম গুরুত্বপূর্ণ আমরা দেখছিলাম, বাট তারপর এটা আমরা ব্যাখ্যা করতে পারবো মানুষের মনের অবস্থার ডেভেলপমেন্টের জন্য। উদ্দীপকের কালামের বাবা ও অন্যান্য আত্মীয়দের মানসিকতায় বই পড়া প্রবন্ধের যে ভাব ফুটে উঠেছে। উদ্দীপকের কালাম যেন বই পড়া প্রবন্ধের লেখকের মানুষপুত্র, মানে লেখকের মতোই কথা বলতেছে, একই প্রশ্ন। দেখছো, গ আর ঘ কিন্তু দুইটাতে সিমিলার। তাহলে আমরা কিন্তু একটা প্যাটার্ন ধরে ফেললাম, বই পড়ার একটা প্যাটার্ন কিন্তু আমরা ধরে ফেললাম, যে বই পড়া প্রবন্ধ থেকে আমাদের প্রশ্নটা এভাবেই আসে। 2টা ক্যারেক্টার দেয়, একটা ক্যারেক্টারের সাথে বলে কি যে এটা হচ্ছে বই পড়ার কোন দিকটাকে নির্দেশ করতেছে, লিখো। কোনো একটা নেগেটিভ দিক হতে পারে। আর আরেকটা থাকবে, আরেকজন ক্যারেক্টার থাকবে যে হচ্ছে প্রমথ চৌধুরীর মতো বই পড়াকে ভালো বলবে, সেটা তোমরা ঘ নাম্বারে পাবে। সো খুবই কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা আছে এই প্যাটার্নে যদি তোমরা পড়ো। প্রমথ চৌধুরী সাহিত্যিক, আচ্ছা এটা পড়ে ফেলছি। আবার দেখো, সাউথ পোলার ব্যক্তিরা বই পড়া প্রবন্ধ কাদের প্রতিনিধিত্ব করে, এটা একটা। আবার হচ্ছে বই পড়া প্রবন্ধের লেখকের ভাবনার খণ্ডিত, একই সেম প্যাটার্ন, ট্রাস্ট মি সেম প্যাটার্ন। দেখো লেখকের ভাবনার সাথেই মিলতেছে কিনা। সো এভাবে তোমাদের লিখতে হবে। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য না, এটা বলছিলাম, এটা আসবে, সেটা আসছে, এটা 100% ইম্পর্টেন্ট, এটা বারবার তোমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। আর একটা সিকিউ দেখি, কারদানি শব্দের অর্থ কি? এটা শব্দার্থ থেকে কারদানি শব্দের অর্থ তোমরা লিখে দিতে পারবে। ইংরেজি সভ্যতার সংস্পর্শ এসেও আমরা ডেমোক্রেসির কিভাবে আয়ত্ত করেছি। ডেমোক্রেসি আমরা কিভাবে আয়ত্ত করেছি? আমরা হচ্ছে ওর গুণগুলাকে নিতে পারি নাই, আমরা গুণগুলাকে নিতে না পেরে আমরা দোষগুলাকে নিয়েছি। এটাকেই তোমরা একটু বানিয়ে তোমাদের মতো করে বিস্তৃতভাবে লেখার চেষ্টা করবা। উদ্দীপকের মোহিনীদের কর্মকাণ্ডে বই পড়া প্রবন্ধের কোন দিক? মোহিনী কি করে? দুজনের ছেলে বা 5ম শ্রেণীতে পড়ছে, ছেলে অমিতকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে, নেগেটিভ। মোহিনীর প্রথমটা নেগেটিভ। শৈলবালার মানসিকতায় বই পড়া প্রবন্ধের লেখকের প্রত্যাশা সঠিক প্রতিফলন করেছে। এক্স্যাক্টলি সেম। 5টা সৃজনশীল দেখালাম, 2023 দেখালাম, 24 দেখালাম, তারপর ময়মনসিংহ বোর্ড দেখালাম, মাল্টিপল বোর্ডে সেম প্যাটার্ন। সো আমরা কিন্তু প্যাটার্নটা ক্র্যাক করে ফেলেছি, এবং এই প্যাটার্নটা যদি তোমার মনে থাকে, ইনশাআল্লাহ তুমি তোমার পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে ভালো করতে পারবে। এইবার লিমন ভাইয়া তোমাদের কাছে চলে আসবে আমাটির ভেপু, আরেকটি গুরুত্বপূর্ণ লেখা নিয়ে, যে লেখাটি তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা এখন পড়ব আমাটির ভেপু, যেই লেখাটি আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, আমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, এবং আমাদের যে বহুপদী যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। সো আমরা এখন শুরু করে দিব আমাদের আমাটির ভেপু এই লেখাটা। এবং এই লেখাটা কতগুলো বোর্ডে আমাদের পরীক্ষার জন্য এসেছে এটা একটু আমরা দেখি। আমরা দেখেছি আমাদের বিভিন্ন শৈশবের যে স্বরূপটা আমরা এই গল্পে পাবো, এই গল্পটা থেকে এখান থেকে প্রশ্ন আসে বেশি, এবং মায়ের যে একটা স্নেহ, সেই স্নেহটাও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটু মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস যারা আছে তাদের জীবনটা কতটা জটিল থাকে, কঠিন থাকে, তাদের চিত্রটা কেমন থাকে, এটাও কিন্তু আমরা এই গল্পে আলোচনা করতে পারি। এবং আমি তোমাদেরকে এই লেখার সাথে মার্ক করে দিব কোথা থেকে প্রশ্ন বেশি আসবে, এবং বোর্ড প্রশ্ন সলভ করে আমরা দেখিয়ে দিব যে এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আমরা এখন পড়ব বই পড়া। চলো আমরা বই পড়া গল্পটি শুরু করি। আমরা দেখে নিয়েছি কোন কোন বোর্ডে এখান থেকে প্রশ্ন আসবে, এবার আমরা শুরু করে দিই
বই পড়া না, সরি, আমরা পড়বো আমাটির ভেপু। ঠিক আছে, বই পড়া আমরা পড়ে ফেলছি, আমরা এখন আমাটির ভেপু পড়বো। আচ্ছা, সো আমাটির ভেপু আমরা এখন পড়বো। আমাটির ভেপু যে গল্পটা এখানে সুন্দর করে একদম লাইন বাই লাইন আমি তোমাদেরকে পড়াই দিব। সো আমাটির ভেপু এই মূল গল্পটা হচ্ছে শুরু হয় এই লাইন দিয়ে। সকালবেলা 8টা কি 9টা বাজে, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে, রোয়াক মানে কি, রোয়াক মানে হচ্ছে বারান্দা, ঠিক আছে, বারান্দায় বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা, ডালাটা ভেঙে গেছে। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে, মানে বাক্সের মধ্যে যা যা ছিল উপর করে ঢালা শুরু করছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, একটা রং ওঠা কাঠের ঘোড়ার মধ্যে ছিল 4 পয়সা দামের একটা টোল খাওয়ার টিনের ভেপু বাসি। এই 4 পয়সা যে দাম, এটা থেকে বহু নির্বাচনী আসে। 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপু বাসি, গোটা কতক কড়ি, কিছু কড়ি থাকে, এগুলো সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে খুলিয়া আনিয়েছিল। এই তথ্যটা ইম্পর্টেন্ট। লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি, ঠিক আছে, যে কড়িগুলো কোথা থেকে আনছে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল। ও পাছে কেউ টের বা কেউ যেন না দেখতে পায় এই ভয়ে সবসময় সেটা লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তলটা 2 পয়সাটা মনে রাখতে হবে। কতগুলো শুকনো নাটা ফল, এক ধরনের ফল, দেখিতে ভালো বলিয়া তাহার দিদি, মানে নাটা ফলগুলো হয়তো দেখতে সুন্দর, এজন্য তার দিদি কোথা হইতে অনেকগুলো কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। খান কত খাপড়ার কুচিও ছিল এর মধ্যে, খাপড়া। হ্যাঁ, গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সেগুলো সযত্নে বাক্সে রাখিয়া দিয়েছে। খাপড়ার কুচি হচ্ছে এক ধরনের একটা খেলার এলিমেন্টস, উপাদান বলতে পারো, যেটা দিয়ে তারা হচ্ছে এই গঙ্গা যমুনা খেলে। ঠিক আছে, সেগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়েছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলো জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়াছে। তো এত কিছু যে তার মধ্যে ছিল, তার টিনের বাক্সটার মধ্যে, তার যে বাক্সটা, এর মধ্যে যে সম্পত্তিগুলো, এর মধ্যে তার সব থেকে বেশি গুরুত্বটা পেয়েছিল আমাদের এই যে বাঁশিটা, যেটা সে কয়েকবার বাজিয়েছে এবং বাজিয়ে আগ্রহের সাথে তাহাকে রাখিয়া দিয়াছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও একপাশে পিজরাপোলের আসামির ন্যায় পড়িয়া আছে। এটা একটা স্থানের, নির্দিষ্ট একটা স্থানের আসামির কথা বলছে, যে আসামির মতো করে পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া ছুঁইয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে কিনা। তাক মানে হচ্ছে নিরিখ, লাগবে কিনা ঠিক মতো। তার মানে এখানে আমরা দেখতেছি যে ওই ছেলেটা, হরিহরের পুত্র, তার কিছু অ্যাক্টিভিটি এখানে বলতেছে। একটা ছোট মানুষ কি করতে পারে, একটা বাক্স থেকে খেলনা বের করতেছে, একটা নিয়ে খেলতেছে, আর একটা ফেলে দিচ্ছে বা রেখে দিচ্ছে, অন্য একটা নিয়ে খেলা শুরু করতেছে বা মনে মনে কল্পনা করতেছে, সেটাই এখানে খুব সুন্দর করে চিত্রায়িত করা হয়েছে। এমন সময়ে তার দিদির নাম কি, দুর্গা, উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল, অপু ও অপু। তার মানে আমরা নাম পেয়ে গেছি, অপু দুর্গা। অপু হচ্ছে ছোট ভাইটা, দুর্গা হচ্ছে বড় বোনটা। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তার স্বর একটু সতর্কতা মিশ্রিত। এই যে এটা থেকে প্রশ্ন আসে, তাহার স্বরটা কি, সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর, কলের পুতুল মানে যেটা মানে কিছু একটা নিয়ম মতো হয়, কিছু একটা দিলে চাবি ঘুরাইলে চলতে থাকে একই নিয়মে। সো এরকম কলের পুতুলের মতো, যেহেতু মানুষ এসে গেছে, ওর আবার ওটাতে লুকায় ফেলতে হবে। সো কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো, এই লাইনটা ইম্পর্টেন্ট। কোনটাকে বেশি সে লুকায় ফেলে, লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কিরে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে আয়, শোন। দুর্গার বয়স কত? দুর্গার বয়স 10-11 বছর। গড়ন পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, তার মানে অপু একটু আমাদের ফর্সা, এবং গায়ের রংটা একটু চাপা। হ্যাঁ, মানে ফর্সা না, একটু গায়ের রংটা চাপা, বা একটু বলতে পারো যে আমাদের মতো শ্যামলা বলতে পারো। আচ্ছা, বা আরেকটু শ্যামলা থেকে আরেকটু হয়তো কালো বলতে পারো তুমি। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ মানে তেল নেওয়া না এরকম। বাতাসে উড়িতেছে, মুখের গড়ন মন্দ নয়, দেখতে শুনতে মাশাআল্লাহ বলতেছে এখানে এই গল্প অনুযায়ী, যে দেখতে সুন্দর, মন্দ নয়। ঠিক আছে, অপুর মতো চোখগুলি বেশ ডাগর। অপু বারান্দা হইতে বা রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কে রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা,
নারকেলের মালা আছে সে নিচু করিয়া, নারকেলের মালা মানে নারকেল কাটা হয় না, আমরা বলি যেটাকে গোল, হ্যাঁ, নারকেল খাওয়ার পর পানি খাওয়ার পর যে কেটে ফেলো সেটা কথা বলতেছে, সেটা সে নিচু করিয়া দেখাইলো কতগুলো কচি আম কাটা। নারকেলের ওই মালার মধ্যে, মালা মানে হচ্ছে পাত্র স্বরূপ, তো এটার মধ্যে কিছু কচি আম কাটা মানে আম নিয়ে আসছে। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? এই মা ঘাট থেকে আসেনি কথাটা কেন বলছে? কথাটা ভয় পাচ্ছে আর কি, মা বকা দিতে পারে, ভয় এবং সতর্কতা দুইটাই এখানে আছে। মা আসেনি তো? অপু ঘাড় নাড়িয়ে বলল, উহু না, মা এখনো আসেনি। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জড়াবো মানে আম মাখাবে আর কি, ঠিক আছে? অপু আহ্লাদের সহিত আনন্দিত হইয়া বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলল, পটলিদের এমসিকিউ, কোথা থেকে আমটা নিয়ে আসছিল? পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল, আন দেখি একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভার ছুলে, তেল মানে তেলের যে জিনিস আছে এটা ছুলে মা মারবে যে। আমার কাপড় যে বাসি কাপড়, ওদের একটা রিচুয়াল থাকে যে বাসি কাপড় বা পুরাতন কাপড় বা পরিষ্কার না এমন কাপড় পরে তেলের ভার ছোঁয়া যায় না, রান্নাঘরের জিনিসপাতি। সেই জন্য সে চিন্তা করছে, না আমার মা তোমাকে বকা দিবে, মা তোমাকে মারবে, হ্যাঁ, সেইটাও জানাচ্ছে। সো এরপর যেটা বললো, তুই জানা শিগগিরি করে, মার আসতে এখনো ঢের দেরি, অনেক দেরি আছে। খার কাচতে গিয়েছে, শিগগিরি যা। খার মানে কাপড় কাচতে গিয়েছে সাবান দিয়ে, ঠিক আছে, বা মেইনলি কাপড় কাচতে গিয়েছে, যা। অপু বলল, নারকলের মালাটা আমায় দে, ওতে তেল নিয়ে আসবো, তুই খিড়কি ধরে গিয়ে দেখ মা আসছে কিনা। সো বলছে, আমাকে নারকেলের মালাটা দে, মধু করে আমি তেলটা নিয়ে আসি, আর তুই দরজায় গিয়ে দেখ মা আসতেছে কিনা, মা আসলে আমাকে মাইক দিবে বা বকা দিবে। আচ্ছা। দুর্গা নিম্নস্বরে বলল, তেল যেন মাঝিতে ফেলিস নে, মেঝেতে ফেলিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে তুই তো একটা হাবা ছেলে। এটা সিকিউতে আসে, হ্যাঁ, ছোট ভাইয়ের প্রতি যে তার একটা ভালোবাসা, প্রীতি বা স্নেহময় কথা, বা তার ছোট ভাইটা যে বুঝতে পারে না, নাও বুঝতে পারে, তেল ফেলে দিতে পারে, তাদের দুজনকে ধরা খাওয়াই দিতে পারে, সেই যে হাবা ছেলে বলা, এটা থেকে কিন্তু খ নম্বরের প্রশ্নটা আসতে দেখা যায়। অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া, অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে, নিয়ে আসলো যখন, দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পা, মানে আম মাখানো হয়ে গেছে। তুই অতগুলো খাবি দিদি? আমাদের ছোট ভাই বোনের মধ্যে হয় না, যখন আমাদেরকে খেতে দেয় কিছু একটা, আমি বলি যে তুই এতগুলো নিলি, আমার এইটুক দিচ্ছিস কেন? তো এরকম বলতেছে, তুই অতগুলো খাবি দিদি? অতগুলি বুঝি হলো, এই তো ভারী বেশি, যা। আচ্ছা নে আর দুখানা, ঠিক আছে, দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেবো তাহলে। সে ওকে দুইখানা দিছে, আরও এক্সট্রা দেওয়ার বলছে, একটা লঙ্কা মরিচ নিয়ে আয়, তাহলে তোকে আমি আরও এক পিস দিব, হ্যাঁ, লোভ দেখাচ্ছে। লঙ্কা কি করে পারবো দিদি? মা যে তক্তার উপর রেখে দেয়, মানে অনেক উপরে হয়তো রেখে দিচ্ছে, আমি যে নাগাল পাই না। তবে থাকবে, যাক, আবার ওবেলা আনবো। এখন পটলিদের ডোবার ধারের আম গাছ, এটা ইম্পর্টেন্ট। আম গাছটায় গুটি যা ধরেছে দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। তার মানে ও বলছে যে আম ঠিক আছে, এখন আর মরিচ আনার দরকার নাই, পটলিদের ডোবার ধারে যে পরিমাণে আম পড়তেছে ওই আমটা আমি পরে আবার আনলে তখন আমরা এভাবে খাবো। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায়, এমসিকিউ পেয়ে গেছে আরেকটা। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়াছেন, তাহার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন। সো এখানে আমাদের নীলমণি রায়ের কথা বলতেছে, কাজেই পাশের এই ভিটাও জঙ্গলাবৃত্ত হইয়া পড়িয়া আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নেই, 5 মিনিটের পথ গেলে তবে হচ্ছে ভুবন মুখুজ্জের বাড়ি। 5 মিনিট দূরত্বে গেলে কার বাড়ি? ভুবন মুখুজ্জের বাড়ি। সেখানে হচ্ছে দুর্গাদের আশেপাশের বাড়ির পরিবেশ বা আশেপাশের বাড়িতে যে জঙ্গল এবং কারা কারা বসবাস করে সেটা একটু ওরা সুন্দর করে আলোচনা করার চেষ্টা করেছেন। হরিহরের বাড়িটাও অনেকদিন হইয়া গেল, মেরামত হয় নাই। সামনের দিকের দরজা বা বারান্দাটা একটু ভাঙা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে ওদের যে নিম্ন মধ্যবিত্ত এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। হরিহরের বাড়িটা অনেকদিন হইয়া গেল, মেরামত হয় নাই। সামনের দিকের রোয়াকটা ভাঙা, ফাটলে বন বিছুটির ও কালোমেঘ গাছের, কি বলছে, সামনের দিকে রোয়াকটা ভাঙা এবং এই ভাঙা যে ফাটলগুলো আছে এখানে বন বিছুটি ও কালোমেঘ গাছের, কালমেঘ এটা গাছের বন গজাই আছে। ঘরের দোর জানালার কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়া গরাদের সঙ্গে বাঁধা আছে। সে এই লাইনগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে তারা আসলে খুব গরিব ঘর এবং তারা আসলে নিম্ন মধ্যবিত্ত মানুষ, এবং সেটাই মূলত এখানে তাদের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে লেখাগুলোর মাধ্যমে।
খিড়কি দোর বা জানালা বা জানালার যে কপাট, এই দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল। হরিহর, সর্বজয়া হচ্ছে তোমার অপুর মা, অপু এবং দুর্গার মা, ঠিক আছে? দুর্গা, ও দুর্গা, ওর মা ডাক দিল তার মেয়েকে, ঠিক আছে? দুর্গা বলিল মা ডাকছে, যা দেখে আয় ওখানে। দুর্গা বলিল মা ডাকছে, যা দেখে আয়, ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল। মানে ছোট ভাইকে বলছে যা মা ডাকতেছে, আর ওটা খেয়ে ফেল, মুখে নুনের লবণের যে গুঁড়ো লেগে আছে না মুছে ফেল, নাহলে বুঝে ফেলবে। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেওয়ার সুযোগ নেই। তার মা ডাকতেছে, বলতে পারতেছে না, জি মা বলতে পারতেছে না। কারণ কি? কারণ হচ্ছে তার মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জড়ানো বা মাখানো আমগুলো বা আমের চাকলাগুলো খাইতে লাগিল। পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে মানে একটানা গিলিতে লাগিল। তার মানে অনেকগুলো বাকি আছে, এর মধ্যে মা চলে আসছে, খাইতে খাইতে ও চলে গেছে আরেকটা জায়গায়, একটু কর্নায় গিয়ে দূরে কাঁঠাল গাছের পিছনে গিয়ে খাওয়া শেষ করতেছে। হয় না, কেউ আসলে আমরা সবগুলো কাছিয়ে নিয়ে একদম সব খাই না, ওরকমভাবেও খাওয়া শুরু করলো। অপু তার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, মানে অপুও খাচ্ছে যেহেতু মা চলে আসছে, কারণ চিবাইয়া খাওয়ার সময় নাই, চিবিয়ে খাওয়ানোর সময় না, ওরা গিলতেছে। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সুযোগ হাসি হাসিল, যে তোকে না যেতে বললাম, তুই যাস না, এই জন্য দোষ সম্বন্ধে মানে দোষী সচেতনতা সূচক একটা হাসি হাসতেছে। খুবই মজার একটা লাইন এটা। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল, মানে হয় না আমরা এম্বারেস একটা হাসি দিই, এম্বারেসিং হাসি। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেন্ডাকচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল, মানে জঙ্গলের মধ্যে ফেলে দিছে। ভাইয়ের দিক চাহিয়া বলিল মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে, ওর মুখটা এখনো মুছে নাই, সো বলছে মুখটা মুছে ফেল, ঠিক আছে, নুন লেগে আছে। পরে দুর্গা নিরীহ মুখে, কে নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকতেছিল? দুর্গা। সো পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি? ওর মা বলতেছে, একলা নিজে কত দিকে যাব, সকাল থেকে খাড় কেচে গতর মানে গা ব্যথা হয়ে গেল, একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করে নেই, রান্নার জন্য কথা বলতেছে। কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেধে বেড়াচ্ছেন, সে বাদর কোথায়? মানে মেয়েকে বলতেছে যে তুমি খালি ঘুরে ঘুরে বেড়াও, আর তোমার বাদর ছোট ভাইটা কোথায়? অপু আসে বলিল, মা খিদে পেয়েছে। রসো রসো, রসো মানে হচ্ছে বসো বাবা, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাফ জিওতে দাও, একটু নিঃশ্বাস ছাড়তে দাও, তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস মানে হচ্ছে তোমাদের বিভিন্ন কাজকর্ম আমি করে দেওয়া লাগে। ও দুর্গা দেখ তো বাছুরটা হাঁক পারছে কেন, বাছুরটার মধ্যে ডাকতেছে, তোরা বলতেছে যে বাছুরটা কেন ডাক পারতেছে, একটু তুই খুঁজে দেখতো। খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। ঠিক আছে, দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই মা। মানে এখানে মূলত বিভিন্ন ওরা একজন এক একজন ওর মায়ের কাছে খাইতে চাচ্ছে এবং খেতে চাইলে ওর মাও ওভাবে ওদেরকে ওভাবে দিচ্ছে বা ওদের একজন একজনের কাছে আবদার করছে। এই আবদারগুলো মূলত একটা মধ্যবিত্ত ফ্যামিলিতেও কতটুকু ভালোবাসা এবং স্নেহ মমতা থাকতে পারে এটাই কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। অপু খাইতে খাইতে বলিল, ও চিবানো যায় না, আম খেয়ে দাঁত টক। মানে চাল ভাজা চিবাতে পারতেছে না এবং বলে ফেলছে মাকে যে আম খেয়ে দাঁত টকে, এটুকু বলছে কেবল। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত মানে ভ্রু উঁচু করে মানে ইশারা দেওয়ায় চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? ধরা খেয়ে গেছে। সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল যে এখন কি বলবো। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? তার মানে ধরা খেয়ে গেছে দুর্গা। দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞাসা করো না, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখন তো স্বর্ণ গোয়ালিনী গায়ে দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। মানে একজন লোক ঢুকছে, ওদের কথা চলতে চলতে এর মধ্যে একজন স্বর্ণ গোয়ালিনী চলে আসছে। সো স্বর্ণ গোয়ালিনীর এই লাইনটা এমসিকিউতে আসে, ঠিক আছে, কেন তোমার কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা বাছুরটা ধরগে যা, ডেকে সারা হলো, কমলে বাছুর ও স্বর্ণ এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই
তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা, মানে বাছুরটা বেঁধে রাখছে, বাছুরটা তার মায়ের কাছে যে দুধ খেতে পারতেছে না, ঠিক আছে। সো বাছুরগুলোকে ছেড়ে দিতে হয়। সো এটাই বলতেছে যে এরকম একটা বাছুর, কবলে বাছুর, বা হয়তো তোমার বাছুরটা এমন একটা সিচুয়েশন আছে, কম বয়স বা বেশি বড় না, ঠিক আছে, সেই জন্য এটাকে এতক্ষণ পর্যন্ত বেঁধে রাখাটা উচিত না। দিদির পিছনে অপুও দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা দিতেই দুর্গা হাতার পিঠে, এখানে হাতার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিল। একদম ঘুষি দিছে, কিল দিছে, দিয়ে বলল, লক্ষ্মী ছাড়া বাদর। পরে মুখ ভেঙাইয়া কহিল, আম খেয়ে দাঁত টকে গিয়েছে, আবার কোনোদিন আম দেব, খেয়েও ছাই দেব। এই ওবেলায় পটলীদের কাকুরতলির আম কুড়িয়ে এনে জড়াবো, কাকুরতলির আম এনে আবার মাখাবো, এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন একদম গুড়ের মতো মিষ্টি আম, দেব তোমায়, খেয়েও তখন। হাবা একটা কোথাকার, যদি একটুকু বুদ্ধি থাকে। এই লাইনটা থেকে খ নাম্বারের প্রশ্ন আসে। মানে তার আমরা যেটা হয় যে একটা কথা তোকে বলতে নিষেধ করতে তুই এটাই বলে ফেলছিস, হাবা কোথাকার, এরকম, ঠিক আছে। দুপুরে কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। হরিহর মানে ওদের বাবা, বাবা সারিয়া বাড়ি ফিরল। সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাড়িতে গোমস্তার কাজ করে। জিজ্ঞাসা করল, অপুকে দেখছি না যে? গোমস্তার কাজ করে। কিসের কাজ করে? গোমস্তার কাজ করে, গরু তোমার বিভিন্ন বাসার গৃহস্থ যে কাজ আছে, অপুকে দেখছি না। অপুকে দেখছি না এটা বলছে সে, বাট এখানে সে কিসের কাজ করে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। গোমস্তার কাজ করে এটা দিবে। আচ্ছা, সর্বজয় বলিল, অপু তো ঘরে ঘুমোচ্ছে। দুর্গা বুঝি সে সেই খেয়ে বেরিয়েছে, সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে তার যা সম্পর্ক, মানে আমাদের কিশোরী যে মেয়েরা থাকে এরা মূলত বিভিন্ন গ্রামীণ প্রকৃতিতে তারা তো হেঁটে বেড়ায়, তাদের নিজেদের মতো একটা পরিবেশ থাকে, নিজেদের ইচ্ছা থাকে, সেই ইচ্ছা স্বাধীন জীবন তারা চালাতে থাকে। সেটার কথা এখানে বারবার মানে উল্লেখ করা হয়েছে। সে সেই খেয়ে বেরিয়েছে, সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে তার যা সম্পর্ক, মানে শুধু খাবারের সময় আসে, আবার সেই খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই 34 মাসের রোদ্দুরে, ফের দেখো না এই জ্বরে পড়লো বলে। অত বড় মেয়ে বলে বোঝাবো কত, কথা শোনে ডা কানে নেয়। মানে ওর মায়ের একটা এখানে আরেকটা স্নেহময় কথা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে তার মেয়েটা আসলে কথা শুনে না এবং ওকে বলেও আসলে বুঝাতে পারতেছে না, খালি মানে একদম উড়ন চণ্ডী, বা তুমি এটাকে বলতে পারো পাখির মতো উঠতে থাকে। একটু পরে হরিহর খাইতে বসিয়ে বলিল, আজ 10 ঘরায় তাগাদার জন্য গিয়েছিলাম, বুঝলে। একজন লোক খুব মাতবর, 5টা 6টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক। আমায় দেখে দণ্ডবোধ করে বললে, দাদা ঠাকুর আমায় চিনতে পাচ্ছেন? আমি বললাম, না বাপু, আমি তো কই। বললে, আপনার কথা থাকতে তখন পূজা আর্চায় সবসময় তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক, এবার আমরা বাড়ি শুদ্ধ মন্তর নেব ভাবছি। তা আপনি যদি আজ্ঞে করেন তবে ভরসা করে বলি, আপনিই কেন মন্তরটা দেন না? তো আমি তাদের বলেছি, আজ আর কোনো কথা বলবো না, ঘুরে এসে 2-1 দিনে, বুঝলে। এখানে মূলত একটা নিমন্ত্রণের কথা বলতেছে, মানে ওদের যে কর্তা ছিলেন, মানে আগের যে পূর্বপুরুষেরা ছিলেন, তারা মূলত পুজো আর্চা করতো এবং এই পুজো আর্চাগুলো দিত। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা যেহেতু গরিব মানুষ, এবং সে একজনের সাথে তার দেখা হয়েছে, হরিহরের একজনের সাথে দেখা হয়েছে, সে হচ্ছে তোমার খুবই 5টা 6টা গোলা বাড়িতে আছে, ঠিক আছে, এবং একটা কাজের জন্য সেখানে গিয়েছে, এবং যাওয়ার পর পয়সাওয়ালা একজন লোককে দেখে তাকে দণ্ডবোধ করে বলছে। তার মানে ওরা নিচু গরিব হলেও ওরা কিন্তু এরকম পুজো অর্চনার কাজ করে, যে কারণে তাকে দণ্ডবোধ হয়েছে তার সামনে। দণ্ডবোধ হয়ে হরিহরকে বলছে যে আপনি এসে আমাদের এবার পুজোটা দিয়ে যান, এবং এই জন্য বাড়ি শুদ্ধ সবাইকে তারা নেমন্তন্ন দিবে, এবং আপনি যদি আজ্ঞে করেন এবং ভরসা করে বলি, আপনিই কেন মন্ত্রটা দেন না, ঠিক আছে। ওকে মন্ত্রটা পড়তে বলছে বা পুজোটা দিতে বলছে। সো এটা নিয়ে তারা আসলে চিন্তা করছে, স্বামী স্ত্রী তারা কথা বলছে। সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়া ছিল, অবাক হয়ে গেছে। বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া বলিল, হ্যাঁ গো, তা মন্দ কি? দাও না ওদের মন্তর, কি জাত? হরিহর সুর নামাইয়া বলিল, বলো না কাউকে, সঙ্গপ, এটা হচ্ছে একটা জাত। তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব। আমি আবার কাকে বলতে যাব? স্ত্রী বলতেছে। তা হোক গে সন্দপ, দাও গিয়ে দিয়ে। এই কষ্ট যাচ্ছে, ওই রায়বাড়ির 8টা টাকা ভরসা, তাও 2-3 মাস অন্তর তবে দেয়।
আর এদিকে রাজ্যের দেনা। তার মানে এখানে বলতেছে যে তাদের টাকা পয়সা কত কমতি আছে, তাদের ভরসা মাত্র 8টা টাকা, এবং তাও 2-3 মাস পর পর এটা দেয়, এবং তার উপর তাদের মাথার উপর আসলে রাজ্যের অনেক অনেক দেনা আছে। ঠিক আছে। কাল ঘাটের পথে সেজ ঠাকুর বলল, বৌমা আমি বন্ধক ছাড়া টাকা ধার দিনে, তবে তুমি অনেক করে বললে বলে দিলাম, আজ 5 মাস হয়ে গেল টাকা রাখতে পারবো না। এদিকে রাধা বৈষ্ণবের বউ ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তাগাদা মানে হচ্ছে তারা দেওয়া। ঠিক আছে, তাগাদা আরম্ভ করেছে। ছেলেটার কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই, বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছা করে একদিকে বেরিয়ে যাই। এখানে আমরা আমাদের ওই যে সর্বজয়ের যে মা স্বরূপ, যে আমরা যে দয়া এবং যে ভালোবাসাটা দেখতেছি, সেই ভালোবাসাটা এই প্যারাটাতে স্পষ্ট। যে তাকে একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের মা হলে তাকে কত দেনা থাকে, কত মানুষ তাকে দেনার কথা বলে বলে পিঞ্চ করে এবং তাদের কাছে টাকাটা চায়। বন্ধক 5 মাস হয়ে গেছে, টাকা দিচ্ছে না। তারপর হচ্ছে বৈষ্ণবের বউ তাকে চিড়ে খাচ্ছে, টাকা দিতে হবে। ঠিক আছে। এবং তার যে ছোট ছেলেটা আছে, বিভিন্ন জায়গায় সেলাই করা জামা কাপড় পরে সে দৌড়ে বেড়াচ্ছে, এবং তার যে হাসি মুখে নেচে নেচে বেড়াচ্ছে ছেঁড়া কাপড় পরে, এটা দেখে তার মার আসলে কষ্ট লাগছে। সেই কষ্টগুলোতেই সর্বজয়ার মাতৃস্বরূপটা ফুটে উঠেছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। আরেকটা কথা ওরা বলছিল গায়ে তো বামুন নেই। তাহলে আমরা এখানে বুঝলাম হরিহররা হচ্ছে একটা বামুন ফ্যামিলি। হ্যাঁ, মানে এটা খুবই হাই প্রোফাইল বলতে পারো, বা তাদের একটা গোষ্ঠী, এই গোষ্ঠীটা বা একটা শ্রেণী বলতে পারো। ঠিক আছে, তাদেরকে ওরা খুব রেসপেক্ট করে। আপনি যদি এই গায়ে উঠে আসেন, তবে জায়গা জমি দিয়ে বাস করায়, গায়ে এক ঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে। তা কিছু ধরনের জমি টমি দিতেও রাজি, পয়সার তো অভাব নেই। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা, যারা চাষ করে তাদেরই নাকি টাকা পয়সা বেশি। ভদ্রলোকেরই হয়ে পড়েছে হা ভাত জো ভাত। ঠিক আছে, মানে এখানে একটু এমন করে তুলনা করে বলছে যে আমাদের অবস্থা খারাপ, চাষাদের অবস্থা অনেক ভালো, ওদেরই এখনকার যারা চাষাভূষা আছে ওদেরই অন্তত টাকা পয়সা বেশি আছে। আগ্রহে সর্বজয়ের কথা বন্ধ হইবার উপক্রম হইল। এই লাইনটা গুরুত্বপূর্ণ। এই যে প্রস্তাবটা, এই প্রস্তাব শুনে, ঠিক আছে, সে আসলে অবাক হয়ে গেছে। এইখান থেকে প্রশ্ন আসে যে কেন দম বন্ধ হয়ে গেছিল প্রস্তাব শুনে। তা তুমি রাজি হলে না কেন? বললেই তো হতো যে আচ্ছা আমরা আসবো। ওরকম একটা বড় মানুষের আশ্রয় এই গায়ে তোমার আছে কি? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। তার মানে ওদেরকে একটা অফার দিছে, তোমরা বামুন তো, বামুনদেরকে সবাই রেসপেক্ট করে, গ্রামে তারা বামুন রাখতে চায়, এই জন্য ওদেরকে অন্য গ্রামে জমি জমা দিয়ে নিয়ে যেতে চাচ্ছে। তো স্ত্রী বলতেছে আমরা তো গরিব, টাকা পয়সা নাই, এরকম একটা সুযোগ তুমি হ্যাঁ বলো নি কেন? তাড়াতাড়ি হ্যাঁ বলো, শুধু তোমার এই ভিটে কামড়ায় পড়ে থাকার দরকার নেই। হরহরি হাসিয়া বলল, পাগল, তখনই কি রাজি হতে আছে? ছোট লোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখেই উঠেছে, মানে যে দেনায় আছে সে দেনাটা তারা দেখাতে চায় না। নিম্ন মধ্যবিত্ত কিন্তু এটাই করে, কষ্টে থাকলে ওরা বলতে চায় না। ওতে খোলা হয়ে যেতে হয়, ওতে খেলো হয়ে যেতে হয়, মানে নিচু হয়ে যেতে হয়, তা নয়। দেখি একবার চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে, আর এখন ওট বললেই কি ওঠা চলে? সব বেটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেবো না। দেখি পরামর্শ করে কীরকম দাঁড়ায়। মানে চিন্তা করতেছে, আমি যদি তখনই হ্যাঁ বলতাম, হ্যাঁ বলে উঠে চলে যাইতাম, যারা দেনা আছে আমার কাছে, যারা টাকা পায়, ওরা এসে আমার কাছে টাকা চাওয়া শুরু করতো, সেভাবে যাওয়া যাবে না। এই সময়ে মেয়ে দুর্গা কোত্থেকে হইতে পা টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উকি মারিল, এবং অপর পক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওথারে পাঁচিলের পাশ বাহিয়া বাহির বাড়ির রোয়াকে উঠিল বা বারান্দায় উঠিল। তার মানে ওর মার বাবা যখন কথা বলতেছিল ও চলে আসছে, এসে উকি দিছে যে কেউ আসে নাকি। উকি দিয়ে দেখে কি ভিতরে সবাই সজাগ, জেগে আছে, কথা বলতেছে। সো ভিতরে না ঢুকে ও বাইরের বারান্দায় গিয়ে বসলো। দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, বারান্দায় দাঁড়াতে পারতেছে না, কারণ অনেক রৌদ্রের তাপে পা পুড়িয়া যায়। কাজেই সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইল আমাদের দুর্গা। রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠেছে, মুখ লাল হয়ে গেছে। আঁচলের খুঁটে কি কতকগুলো যত্ন করিয়া বাঁধা, কিছু একটা আঁচলে বেঁধে রাখছে। সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে, তবে ঘরের মধ্যে চুপি ঢুকিয়া একটু শুইয়া লইব। একটু ক্লান্ত হয়ে গেছে, ও আসছে বাসায় একটু ঘুমাতে, আর ভাবছে মা দেখলে তো বকা দিবে, মা যদি ঘুমায় থাকে চুপি ঢুকে একটু ঘুমাই নিব। সো যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে, তবে ঘরের মধ্যে চুপি ঢুকিয়া একটু শুইয়া লইব। কিন্তু বাবার, বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না, ওটা ভয় পাচ্ছে যে না, আমি এখন আম্মুর সামনে দিয়ে ঢুকলে আমাকে মনে হয় বকা দিবে।
উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া বা আঁচলের গিট্টুটা তারা যখন খুলিয়া কতকগুলো শুকনো বা রড়া ফলের বিচি বাহির করিল, কোনো একটা ফলের একটা বিচি বের করলো। খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলো গুনিতে আরম্ভ করিল। 1 2 3 4 26টা হইল। কতগুলো গুটি সে গুনল? 26টা। পরে সে 2-3টা করিয়া বিচি হাতের উল্টো পিঠে এরকম মেরে, এরকম আমরা খেলছি না, এরকম আকাশে মেরে উল্টো পিঠ দিয়ে ঠেকানো, সো উঁচু করিয়া ছুড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, অপুকে এগুলো দেব আর এগুলো পুতুলের বাক্সে রেখে দিব। তার মানে তার ভাইয়ের প্রতি তার যে টান, এটা কিন্তু আবারও স্পষ্ট হয়েছে। তার ভাই এটা সুন্দর করে তার ভাইয়ের জন্য সে কিছু গুটি রেখে দিয়েছে। কেমন বিচিগুলো তেল চুকচুক করছে, মানে দেখতে তেল খুবই তেলে আজই গাছ থেকে পড়েছে। ভাগ্যিস আগে গেলাম, নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত। ওদের রাঙি গাইটা বা রাঙা গাইটা একেবারে রাক্ষস, ঠিক আছে? এই রাঙা গাইটা একেবারে রাক্ষস, সব জায়গায় যাবে, মানে গরুটা সব কিছু খেয়ে ফেলে। সেবার কতগুলো এনেছিলাম আর এগুলো নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটিতে বেঁধে রাখিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলো বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাড়ির বাইরে বের হয়ে গেল। আমাদের গল্পটা এখানেই। তার মানে এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু এমন না যে ধূপ করে শেষ হয়ে গেল। এই গল্পটার কিছু চিরাচরিত ব্যাখ্যা আছে, দর্শন আছে, মেসেজ আছে, যেগুলো আমাদের নিতে হবে। তো আমরা যে আমাটির ভেপু পড়লাম, এখানে মূলত লাস্ট গল্পটা তার দুরন্তপনা যে মানে তোমার সবসময় চলতে থাকবে এবং এটা একটা স্থায়ী প্রসেস। মানে ওর বয়সটা ওরকম, ও একবার বাসায় আসবে, ওর মা বকা দিবে। গ্রামীণ সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক যেমন হতে পারে, একটা মেয়ে ও তোমার যদি চঞ্চল হয়, সেই চঞ্চলা মেয়েটা কিভাবে তার ভাইয়ের সাথে আচরণ করে, কিভাবে সে এলাকায় ছুটে বেড়ায়, কিভাবে সে প্রত্যেকের সাথে মিশে বেড়ায়, এই চিত্রটা কিন্তু আমরা আমাদের এই আমাটির ভেপু গল্পে স্পষ্ট দেখতে পেয়েছি। আমাটির ভেপু গল্পের যে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমাদের কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, এবং এটা আমাদের এসএসসি পরীক্ষায় অনেকবার আসতে দেখা গেছে। বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে বা 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে তিনি ম্যাট্রিক পাস করেন এবং কলকাতার রিপন কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন। সো এখানে আমাদের জন্মসালটা আমরা মনে রাখবো, জন্মস্থান এবং তার 24 পরগনার যে গ্রামে তিনি জন্মগ্রহণ করছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আর যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে তার নামগুলো, লেখার যে নামগুলো, এগুলো দেখবো খুবই পপুলার, যেমন পথের পাঁচালী এবং অপরাজিত, এগুলো খেয়ে ফেলতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ না, তুমি বারবার প্র্যাকটিস করবে, তোমার মাথায় তাহলে এটা থেকে যাবে। আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ, দৃষ্টিপ্রদীপ থেকে আসে না, বাট এই ইছামতি পর্যন্ত এই 4টা অপশন থেকে বারবার প্রশ্ন আসে। গল্পগ্রন্থ বলতেছে মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল। ইয়াস, এই 3টাই গুরুত্বপূর্ণ, 3টার নামই আমার মনে রাখতে হবে। এবং মৃত্যুটা লাগে না, মৃত্যুটা সচরাচর প্রশ্ন দেয় না। জন্মসাল এবং উল্লেখযোগ্য গ্রন্থ, এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আমাটির ভেপু এই লেখাটি থেকে তোমাদের পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বারবার আসে, সেই তথ্যগুলো আমরা এক নজরে দেখে নিব। এই তথ্যগুলো যদি তুমি পড়ে রাখো, তাহলে তোমার আমাটি ভেপু এই গল্পের প্রস্তুতিটা সবার থেকে বেশি থাকবে। চলো সেই লেখাগুলো একটু দেখে নেই। সো এই গল্পের কিছু ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা যেটা আমাদের মনে রাখতে হবে। ওপর ডালা ভাঙা টিনের বাক্সটা ডালা ভাঙা, এবং এর মধ্যে কী কী ছিল এটা একটা আমাদের মনে রাখতে হবে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, টোল খাওয়া টিনের একটা ভেপুবাসি, এবং গোটা কতক কড়ি আছে, 2 পয়সা দামের একটা পিস্তল আছে, এবং শুকনো নাটা ফল আছে যেগুলো দেখতে সুন্দর, ঠিক আছে, এবং খান কতক খাপড়ার কুচি, এই খাপড়ার কুচিগুলোর কথাও আমাদের লিখতে হবে। আচ্ছা, খাপড়ার কুচি দিয়ে ওরা খেলে আর কি, ঠিক আছে, তাক করে তোমার গঙ্গা যমুনা খেলে। দুর্গা সম্পর্কে তোমাকে মনে রাখতে হবে। দুর্গা কিছুটা চঞ্চল, তার বয়স 10 আগর, এটা মনে রাখতে হবে। গড়ন কেমন, চুল কেমন, মুখের গড়ন যে মন্দ নয়, চোখগুলো ডাগর, এই ক্যারেক্টারিস্টিক্স আমাদের খ নাম্বার প্রশ্ন আসতে দেখা যায়। অপু হরিহরের পুত্র, এখানে তো ক্যারেক্টারগুলো একটু আইডেন্টিফাই করে দিয়েছে। অপু হচ্ছে হরিহরের পুত্র এবং সে দুর্গার ভাই, এবং তাদের মায়ের নাম হচ্ছে সর্বজয়া, এবং তার ভাই হচ্ছে একটু ভোলা এবং ভীরু প্রকৃতির। হরিহরের বাড়ির সামনের দিকের বারান্দাটা ভাঙা, ফাটলে কি হয়েছে, ফাটলে তোমার বনবিছুটি ও কালমেঘ গাছের বন দেখা যায়, নারিকেলের দড়ি দিয়ে তারা এটাকে বেঁধে রেখেছে। আচ্ছা, হরিহরের বাড়ি থেকে ভুবন মুখুজ্জের বাড়ির
দূরত্ব কত? 5 মিনিটের পথ। এটা এমসিকিউতে আসতে দেখা যায়। পটুলিদের কাকুরতুলির আমে বড় গুটি হয়েছে, খেতে গুড়ের মতো মিষ্টি। এখানে গুড়টা লেখা নাই, বাট তোমাদের মনে রাখতে হবে গুড়ের মতো মিষ্টি ছিল। দুর্গা অপুকে বকা দেয় কি বলে? হাবা বলে। হরিহর কাজ করে অন্নদা রায়ের বাড়িতে, বেতন 8 টাকা। এটা কি মনে আছে? এটা কিন্তু আমরা দেখেছি। মন্ত্র নিতে চাওয়া লোকটি মাতবর গোছের, অবস্থা সম্পন্ন, তার টাকা পয়সা আছে, 5-6টা ধানের গোলা, জাতিতে হচ্ছে সদ্গোপ, সঙ্গোপ বা সদ্গোপ বলছে এখানে। হরিহরের জ্ঞাতিভ্রাতা নীলমণি রায়, তার জ্ঞাতিভ্রাতার নাম নীলমণি রায়, এটাও এমসিকিউতে আসে। তার বাড়িতে গাই দুইতে আসে স্বর্ণ গোয়ালিনী, সর্বজয়ের কাছে ঋণের টাকা ফেরত চায় সেজ ঠাকুর এবং রাধাবষ্টমীর বউ। অপুর পরার মতো কাপড় নেই, পরনের কাপড় 2-3 জায়গায় সেলাই করা। সর্বজয়ের সংসার ছেড়ে দিতে ইচ্ছা করে, কারণ তার অভাবের তাড়না আছে, তার দুঃখ আছে, তার বাচ্চা ছেলেটা ছেঁড়া কাপড় চোপড় পরে ঘুরে, এটার জন্য। মন্ত্র নেওয়ার বিনিময়ে লোকটা হরিহরকে জমি দিতে চায়, থাকার জায়গা দিতে চায়, চাষের জমি দিতে চায়। হরিহর সদ্গোপ লোকটিকে প্রথমে মন্ত্র দিতে স্বীকার করে না, তার কারণ হচ্ছে আত্মসম্মানবোধ এবং অভাবকে আড়াল করা। দুর্গার মতে রাঙা গাইটা একেবারে রাক্ষস, সব জায়গায় বিচরণ করে, যা পায় তাই খায়। সো আমাদের এখান থেকে আমাদের গল্পের ঘটনা ও বিষয়বস্তুগুলো আমরা পড়ে ফেলেছি। এরপর আমাদের গল্পের কিছু চরিত্র আছে, চরিত্রগুলো আমরা অলরেডি পড়েছি, যেমন অপু গুরুত্বপূর্ণ চরিত্র, দুর্গা, সর্বজয়া, হরিহর মন্ত্রপ্রার্থী লোক এবং অন্যান্য যে চরিত্রগুলো ছিল, প্রত্যেকটা চরিত্র কিন্তু আমরা গল্পের মধ্যে দেখে নিয়েছি। এবার আসো আমরা একটা সৃজনশীল এবং এমসিকিউ আমাদের বোর্ডে 2টা গল্প থেকে কিভাবে আসে, 2টা লেখা থেকে কিভাবে আসে, এটা একটু আমরা দেখে নিই। প্রথমে সৃজনশীলগুলো একটু দেখো তোমরা আমার সাথে মিলাতে পারো কিনা। আমাটির ভেপু সৃজনশীলটা ফার্স্টে হচ্ছে রোয়াক শব্দের অর্থ কি, এটা আমরা জানি। রোয়াক শব্দের অর্থ আমি প্রথমে বলেছি, এটা বারান্দা, আমি বলেছি এখান থেকে প্রশ্ন আসবে। সর্বজয়ের কথা বন্ধ হওয়ার উপক্রম হলো কেন? একটু আগে বলছি সর্বজয়ের কথা বন্ধ হয়েছিল কেন? ডাল যখন দিল, দেওয়ার পরে যখন শুনলো, তখন কিন্তু তার কথাটা বন্ধ হয়ে গেছে, গিয়েছিল। কেন? কারণ জমি জমা দিতে চায়, দিয়ে যে বামন হিসেবে তাদেরকে একটা গ্রামে নিয়ে যেতে চায়, এই খবরটা তার কাছে অনেক ভালো খবর মনে হয়েছে, সে হতবাক হয়ে গিয়েছিল। সো এই আনন্দে সে আসলে এখানে তার কথা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। উদ্দীপকে 1-এ আমাটির ভেপু গল্পে যে চরিত্র ধরা পড়েছে তা ব্যাখ্যা করো। আমরা কজন দুষ্টু ছেলের দল, গাছের তলায় গড়েছি মোদের আস্তানা, পাঠশালার শাসন বারণ ভেঙেছি মেলা, বড় দিঘির পানিতে ভাসিয়েছি ভেলা। এখানে 1 নম্বরে হচ্ছে আমাদের অপু এবং দুর্গার যে 2 ভাই বোনের যে দুরন্তপনা, সেই কথাগুলোই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। উদ্দীপক 2-কে ছাপিয়ে উদ্দীপক 1-এর ভাবার্থ যেন আমাটির ভেপু গল্পের প্রাধান্য বিস্তার লাভ করেছে। নুন আনতে পান্তা ফুরোয়, আচ্ছা এখানে আছে হচ্ছে অভাব, আর এখানে আছে হচ্ছে ওদের শক্তি, আনন্দ। সো এখানে তোমাকে লিখতে হবে যে কেন মধ্যবিত্ত মানুষজন নিম্ন মধ্যবিত্ত হলেও তাদের জীবনে ছেলেমেয়েরা যে দুরন্তপনা আছে, যে প্রাণ শক্তি আছে, প্রাণ শক্তি থাকলে তারা কিভাবে বারংবার নিজেদেরকে সুখী দেখতে পায়। আচ্ছা, তৃতীয়টাও আমাদের একই রকম, দেখো নুন আনতে পান্তা, এটা একই প্রশ্ন, জাস্ট ঘুরে আসছে, উদ্দীপক চেঞ্জ করে। ভেরেন্ডাকচার বেড়া কি, তুই তো একটা হাবা ছেলে, আমি বলেছিলাম তুই তো একটা হাবা ছেলে, এটা খ নাম্বারে আসে, এটা পড়বা। এবং উদ্দীপকে আচ্ছা একই ধরনের প্রশ্ন। সো এই প্রশ্নটা আমি তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের একটা প্যাটার্ন আছে, সো এই প্যাটার্নটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, জীবিকার তাগিদে তিনু আর আরাফের মা সেই ভোরবেলায়, এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন, জীবিকার তাগিদে তিনু আর আরাফের মা সেই ভোরবেলায় বেরিয়ে যায়, কয়েক বাসায় কাজ করে তবে বাড়ি ফিরে, 3 বেলা খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয়। এদিকে বোনকে নিয়ে আরাফ সেই সারাদিন মাঠে ঘাটে বনে বাজারে ঘুরে বেড়ায়, নাওয়া খাওয়ার কোনো খবর নেই, কখনো নদীর ধারে কাশবনে হারিয়ে যায়, কখনো বা খোলা মাঠে ঘুড়ি ওড়ানো তাদের কাজ। বাড়ি ফিরেও মলিন বিছানায় শুয়ে ভাই বোনের সারাদিন ঘুরে বেড়ানোর গল্পই চলে সারাক্ষণ। সেখানে আমরা এক্স্যাক্টলি অপু এবং দুর্গার ঘটনাটিকে দেখতে পাচ্ছি। দুর্গা নিজের মুখে বাড়ির মধ্যে ঢুকলো কেন? কারণ সে আম পেরে খেয়েছে, সেখানে তার নিরি মুখে ঢুকতেই হবে, কিছু করার নাই, তার মাকে সে ভয় পায়। তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব, কথাটি বুঝিয়ে দিক। এই কথাটি হচ্ছে হরিহর বলেছিল, মনে আছে? হরিহর বলছিল কেন? কারণ তার স্ত্রীকে সে একটা নতুন খবর দিয়েছে, এখন তার স্ত্রী যদি গল্প করে বেড়ায়, পাওনাদাররা এসে সব টাকা পয়সা চাওয়া শুরু করবে, ঠিক আছে? সো পাওনাদাররা যদি সবাই এসে টাকা পয়সা চাওয়া শুরু করে, তখন সেটা কিন্তু আমাদের হরিহরের জন্য একটা সমস্যা হয়ে যাবে। সেই জন্য হরিহর বলছে তোমার তো গল্প করে বেড়ানো স্বভাব, বলো না। এই যে সদ্গোপ মানুষজন আমাদেরকে ডাকছে, বলো না, চুপ করে থাকো।
উদ্দীপকের প্রথম অংশের সাথে আমাটির ভেপু গল্পের সাদৃশ্য ব্যাখ্যা করো। এগেইন প্রথম অংশটা সব সময় অভাবকে নিয়ে বলা হয়েছে, এখানে সো না এখানে অভাব করে, হ্যাঁ অভাবের কথা বলা হয়েছে। সো আমরা আমাটির ভেপু গল্পের সাথে সাদৃশ্য দেখাতে পারি, এখানেও অভাব, আমাটির ভেপু গল্পেও রাধা, তারপর হচ্ছে সেজ ঠাকুর, নি যে নামগুলো ছিল, হ্যাঁ একটু আগে পড়ছি আমরা যেগুলো, এই যে মানুষজন বিভিন্ন লোকজন তার কাছে টাকা চায়, পাওনা টাকাগুলো, এইগুলা সাথে তুলনা করে লিখবা। আর লাস্টেরটা অবশ্যই দ্বিতীয় অংশের প্রতিফলিত দিকটি আমাটির ভেপু গল্পের উপজীব্য বিষয়, মানুষজনের যে নিজের অভাবকে পাশ কাটিয়ে খুশি থাকার ব্যাপারটি, এটি কিন্তু এখানে সুন্দর করে তুলে দেওয়া হয়েছে। পরেরটি দেখো, কালমেঘ কি? কালমেঘ এটা একটা গাছ, হ্যাঁ, যেটা যেটা ওদের হয়েছে, ওদের তোমার ভাঙা রোয়াকে। আমার কাপড় যে বাসি, অপু এই কথা কেন বলেছিল? বাসি কথা কেন বলেছিল? কারণ তাকে তেল আনতে বলা হয়েছিল। সো আমরা কিন্তু এই লাইনটা পড়ে আসছি যে তেল আনতে বলা হয়েছিল, যে তেল আনতে যাবি, আমার তো তেল ধরা মানা, মা তো নিষেধ করেছে, সেই জন্য সে বলছে যে আমার কাপড় বাসি। উদ্দীপকের সাথে আমাটির ভেপু গল্পের সাদৃশ্য দিকটি কি? পুতুলের মা খুকি আজ ভয়ানক ব্যস্ত, আজ কিনা ছোট পুতুলের জন্মদিন, তাই খুব খাওয়ার ধুম লেগেছে। ছোট্ট টেবিলের উপর ছোট্ট ছোট থালাবাটি সাজিয়ে তার মধ্যে কি চমৎকার করে খাবার তৈরি করে রাখা হয়েছে, আর চারিদিকে ছোট্ট ছোট্ট চেয়ার সাজানো রয়েছে, পুতুলেরা বসে খাবে বলে। উদ্দীপকের সাথে আমাটি গল্পে ভেপুর যে দিকটি সাদৃশ্যপূর্ণ সেটা হচ্ছে তাদের যে খেলাধুলো করা। আমরা ফার্স্টে দেখছি না অপু কিছু খেলাধুলো করে, শুধু অপু না দুর্গাও তো খেলাধুলা পছন্দ করে। তো তাদের যে চঞ্চলতা, এই চঞ্চলতার দিকটি এখানে ফুটে উঠেছে। উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি আমাটির ভেপু গল্পের সর্বজয়ের ঘর ছেড়ে একদিকে বেরিয়ে যেতে চাওয়ার কারণ নয়, মূল্যায়ন করো। ইয়েস, এই যে ঘ নাম্বারের যে তোমাকে বলতেছে সর্বজয় বলছেন আমি পালায় চলে যাব, বাসা থেকে চলে যাব, কেন বলছিল? কারণ তার কষ্ট দেখতে ভালো লাগতেছে না তার ছেলেমেয়ের। তো এখানে আমরা বলবো যে হ্যাঁ সর্বজয়া যে যেতে চায় না, সো এই যে তার ছেলে মেয়েগুলো এটা করতেছে যার জন্য সে আসলে যেতে চায় না, যেতে চায় এগুলো করার পরও তার ছেলে মেয়েকে সে যে ভালো রাখতে পারতেছে না, এবং এই চঞ্চলতা দেখে তার ওর আফসোস হয় বা খারাপ লাগা কাজ করে, সে এইখান থেকে সে আসলে বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছে। তো তাদের এই যে উদ্দীপকের যে তাদের যে দুরন্তপনার জন্য এটা সে করতে চায় নাই, হ্যাঁ মানে দুরন্তপনা করছে জন্য বাসা থেকে চলে যাব না, এটা না। তো এটাই আমরা এখানে প্রমাণ করে দিব। আচ্ছা, আমরা তো অনেকগুলো সৃজনশীল দেখলাম, এখন আমরা যেটা করব আমরা হচ্ছে বোর্ডে বই পড়া আমাটির ভেপু, এখান থেকে যে প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ, বই পড়া এবং আমাটির ভেপু এই দুইটা অংশ থেকে বা লেখা থেকে তোমার এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে আমরা সেই প্রশ্নগুলো পড়ব এখন আমাদের এই ক্লাসে। সো আমরা চলো শুরু করে দিই। মোট 30টি প্রশ্ন আমরা দেখব, এবং এই 30টি প্রশ্ন আমাদের মূলত বই পড়া থেকে তোমাদের 15টি এবং আমাটির ভেপু থেকে 15টি। সো আমরা প্রথমে 15টি শুরু করি আমাটির ভেপু থেকে, যেগুলো বোর্ড বিভিন্ন পরীক্ষায় এসেছে। অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বর ছিল কেমন? অপুকে ডাকার সময়, অপুকে যখন ডাকা হয়েছে তখন তার কণ্ঠস্বর ছিল সতর্কতা মিশ্রিত। আমরা কিন্তু পড়ে আসছি, কারণ তার মা যেহেতু নাই, তো তাকে সতর্কতা মিশ্রিত এটা করতে হবে। তার মানে তার মা যদি শুনে ফেলে তাহলে তাকে বকা দিবে, সেই জন্য এটাকে আমরা বলবো সতর্কতা মিশ্রিত। কলের পুতুলের মতো অপু কি লুকিয়ে ফেললো? আমরা কিন্তু শুনছি যে অপু যখন তার দুর্গার কাছে শুনছে, ডাকতেছিল যখন তার মা, বা না এটা মায়ে আসার আগের ঘটনা, অপু যখন বসে বসে ছিল তখন দুর্গা যখন প্রথমে আসলো, এসে অপুকে ডাকলো, তখন সে কলের পুতুলের মতো, টিনের বাসিটা না, 2 পয়সা দামে পিস্তল না, রং ওঠা কাঠের, তার লক্ষ্মীর চুপড়ির যে কড়িগুলো ছিল, এই লক্ষ্মীর চুপড়ির কড়িগুলোকে কিন্তু সে লুকিয়ে ফেলে কলের পুতুলের মতো। সো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো, এটা ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসে, কীভাবে আসে আমরা একটু দেখাই। আমাটির ভেপু গল্পে অপু কোন জিনিসটা কলের পুতুলের মতো লুকিয়ে ফেলে? দেখো একই প্রশ্ন ঢাকা বোর্ডেও আসছে, সিলেট বোর্ডেও আসছে। কলের পুতুলের মতো অপু কি লুকিয়ে ফেললো, আর একটা হচ্ছে আমাটির ভেপু গল্পে অপু কোন জিনিসটাকে কলের পুতুলের মতো লুকিয়ে ফেললো। এটা হচ্ছে যে চুপড়ির কড়ি, ঠিক আছে, চুপড়ির কড়িকে সে লুকিয়ে ফেললো। অপু কলের পুতুলের মতো তাড়াতাড়ি কোন জিনিস? একই কথা, এই আবার বরিশাল বোর্ডেও এটা একই প্রশ্ন আসছে। মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ্মীর চুপড়ির করি, এটা হচ্ছে এই প্রশ্ন 3টার একই উত্তর, এবং এটা তোমাদের বারবার পরীক্ষা আসতে দেখা গেছে। আচ্ছা, পরের প্রশ্ন। দুর্গা যখন অপুকে ডেকেছিল তখন অপু কোথায় অবস্থান করছিল? দুর্গা যখন এসে ডাকলো অপুকে, এই তুই কোথায়, তখন সে কোথায় ছিল? বারান্দায়, ঘরের ভিতরে, নারকেলের তলায়, কাঁঠাল তলায়? বলো অপু কোথায় ছিল? চিন্তা করতে পারবে? এটা অপু মূলত ছিল বারান্দায় বা রোয়াকে, এটা বলা ছিল রোয়াক, রোয়াক মানে হচ্ছে বারান্দা। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, পরেরটা।
মা ঘাট থেকে আসেনি তো, দুর্গার এই কথায় কি প্রকাশ পেয়েছে? মা ঘাট থেকে আসলে সমস্যা কি? মা ঘাট থেকে আসলে সমস্যা হচ্ছে ভয় পায় সে তার মাকে। ঠিক আছে, মা ঘাট থেকে আসলে সে তার মাকে ভয় পায় এবং এই ভয় এবং সতর্কতা থেকে এটা কাজটা করেছে। বাট এখানে মূলত মা ঘাট থেকে আসেনি তো, এটা তার সতর্কতা, একদম লাইন ডাইরেক্টভাবে বলা ছিল যে সতর্কতার সাথে তারা এটা দেখছিল। ভয়টাও হতে পারতো, কিন্তু ভয়টার থেকে এখানে সতর্কতা, যেহেতু আমার গল্পের সরাসরি বলা ছিল তাই আমাকে সতর্কতা লিখতে হবে। ঠিক আছে, দুর্গা সুর নিচু করে বলল মা ঘাট থেকে আসেনি তো। দুর্গার এই যে সুর নিচু করলো, এটাকে কি প্রকাশ পেয়েছে? আকুলতা, ভীরুতা, কৌতূহল, দুরন্তপনা। দুরন্তপনা হলে আসতে বলতো না, কৌতূহল হলেও আসতে বলতো না, আকুলতা থেকেও আসতে বলে না, ভীরুতা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে আমরা দাগাবো যে মূলত সে তার মাকে তো কিছুটা ভয়ও পায়, সেই ভয়ের কারণে সে মূলত আস্তে নিচু সুরে সে বলতেছে মা তো আসেনি নাকি। সো এই যে কথাটা, এটা মূলত ভীরুতার প্রকাশ করে। আচ্ছা, আমাটির ভিভু গল্পে কাদের ডোবার ধারের আম গাছটায় গুটি ধরেছে মানে বেশ ভালো মানের আম ধরেছে এবং গুড়ের মতো মিষ্টি, এটা আমরা পড়েছি কিন্তু। ঠিক আছে, তথ্যটা কি? পটলীদের, গোপনদের, রায়দের, হরিহরের না, হরিহর তোর বাবার নাম, হরিহরের তো হবে না। সো এখানে কাদের ডোবার ধারে আম গাছটার গুটি ধরেছে? এটা হচ্ছে পটলীদের আম গাছটায় বা ডোবার ধারের আম গাছটায় বেশ গুটি ধরেছে এবং পরবর্তীতে এখানে আমরা কিন্তু দেখেছি যে আমের বিভিন্ন বিশেষণ তারা দিয়েছে, যে আমটা কেমন মিষ্টি হবে নাকি কেমন হবে। হরিহরের পক্ষে গ্রাম ছাড়া সহজ নয় কেন? হরিহর হচ্ছে অপুর বাবা, মানে বামুন। এই বামুনের পক্ষে কেন আসলে তার গ্রাম ছাড়াটা সহজ না? বলছে না যে উঠো বললেই তো উঠে যাওয়া গেল না। কারণ হচ্ছে অনেক দেনা আছে বলে, বংশানুক্রমিকভাবে স্থায়ী বলে, বাড়ি বিক্রি করতে দেরি হবে বলে, জাত বৈষম্যের কারণে। চিন্তা করো কোনটা হবে? কি বলছিল? দেনার কারণে বলছিল নাকি জাত বৈষম্য বলছিল বলো তো? উত্তরটা হচ্ছে অনেক দেনা আছে বলে। বলছে না যে এখন যদি আমি বলি চলে যাই তাহলে সবাই চলে আসবে, চলে এসে আমাকে বলবে এটা টাকা দাও, পাওনা টাকা ফেরত দাও, না দিয়ে কোথায় যাচ্ছ, এটা তখন তার জন্য সমস্যা হয়ে যাবে। এই জন্য সে মূলত অনেক যে দেনা আছে, দেনার কথা চিন্তা করে এটা বলছে। দুর্গা আঁচলের খুঁট খুলে কিসের বিচি বের করেছিল? নাটা ফলের, বৈচি ফলের, রড়া ফলের, তেলাকুচার। নাটা ফলটা তো ছিল অপুর কাছে, সো নাটা ফল হবে নাকি রড়া ফল হবে বলো তো? দেখি কাদের জ্ঞানটা, যারা এই ভিডিওটা এখন দেখছো তারা তোমরা চিন্তা করতে পারো। সো এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হবে হচ্ছে রড়া ফলের। নাটা ফলেরটা বের করেছিল অপু, আর এটা করেছিল দুর্গা। ঠিক আছে, সো দুর্গা এটা করেছিল, দুর্গা বানানে রস্যুকার ব্যবহার করবা। ঠিক আছে, সমস্যা নেই, দীর্ঘকার আমি করতে পারি, এখানে দুর্গা ব্যবহারে বানানে রস্যুকার ব্যবহার করব। আমাটির ভিভু গল্পের সমাপ্তিতে কোন বিষয়টি ব্যক্ত হয়েছে? পল্লীমাতার শাশ্বত রূপ, প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ, অপুর দুরন্ত শৈশব, ভাই বোনের মধুর মিলন সম্পর্ক। আমরা এখানে দেখেছি প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ। গল্পের সমাপ্তি মানে এন্ডিংয়ে আমরা দেখছি দুর্গা সে কি করছে, সে তোমার চলে গেছে, সে তোমার আস্তে করে চলে গেছে তোমার খেলাধুলো করতে বা চুল উড়াতে সে চলে গেছে জঙ্গলের মধ্যে। সেটা দুর্গার একটা আকর্ষণ। রোয়াক অর্থ কি? রোয়াক অর্থ আমরা একটু আগে পড়েছি, রোয়াক অর্থ হচ্ছে বারান্দা। হ্যাঁ, বারান্দা মানে হচ্ছে রোয়াক, সেটা হচ্ছে বারান্দা হবে, রোয়াক অর্থ হচ্ছে বারান্দা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমাটির ভিভু গল্পে ফুটে উঠেছে কি? প্রকৃতির বৈচিত্র্য, সামাজিক জীবন, মূল জীবনের প্রতি, মুক্ত জীবনের প্রতি আসক্তি এবং প্রকৃতির সাথে জীবনের মিল। আমার মনে হয় আমাটির ভিভু গল্পটি এটা এমন একটা গল্প যে গল্পে তোমরা বাস্তবসম্মত কিছু চিন্তা দেখতে পাও এবং এই বাস্তবসম্মত চিন্তাটা হচ্ছে তোমার বাস্তব প্রকৃতির সাথে মানুষের যে মিলটা, সেই মিলটা এই গল্পে দারুণভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাটির ভিভু গল্পটি শিশু কিশোরদের মনে কিসের অনুপ্রেরণা যোগায়? আনন্দিত জীবনের, বিস্ময় কৌতূহলের, প্রকৃতিমুখী হওয়ার, চিরায়ত শৈশবের। প্রকৃতিমুখী হওয়ার। ঠিক আছে, সেটা হবে প্রকৃতিমুখী হওয়ার। 15 নাম্বার, পল্লী মায়ের শাশ্বত রূপ ফুটে উঠেছে আমাটির গল্পের কোন চরিত্রের? পল্লী মায়ের শাশ্বত রূপ, এখানে মা কে ছিল? দুর্গার অপুর মা কে ছিল বা অপুর মা কে ছিল বলো? সম্পর্কগুলো কিন্তু আমরা একটু আগে পড়েছি যে এই তথ্যগুলো বারবার আসে, সেই তথ্যের একটা হচ্ছে এইটা, তাদের মাতৃ শাশ্বত রূপ, এটা আছে সর্বজয়ার মধ্যে, সর্বজয়া হচ্ছে ওদের মা। সো এখানে উত্তরটা হবে হচ্ছে সর্বজয়া। বুঝতে পারলাম?
আচ্ছা, এবার আমরা বই পড়া থেকে কিছু এমসিকিউ পড়ব। সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে, সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে বলতে লেখক বুঝিয়েছেন মানসিক প্রফুল্লতা অর্জন করবে, মানবিক চেতনা সৃষ্টি করবে, বুদ্ধিভিত্তিক জাগাবে এবং মানসিক সুস্থতা লাভ করবে। উত্তর হচ্ছে মানবিক চেতনা সৃষ্টি, অর্থাৎ বি নাম্বার। আমাদের মাধ্যমে মানবিক চেতনাটাকে আমরা জাগাবো এবং জাগান দেওয়ার মাধ্যমে আমরা আমাদের জাতটাকে মানুষ করতে পারবো। এই প্রশ্নগুলোতে একটি সমস্যা আছে, সমস্যা হচ্ছে সবগুলোকে দেখলেই মনে হয় উত্তর সবগুলা, কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো একদম মাথার মধ্যে নিয়ে নিতে হবে যে মানবিক চেতনা সৃষ্টির মাধ্যমেই ভালো মানুষ বানানো যায়। ঠিক আছে, সো এখানে বুদ্ধিবৃত্তিকে জাগানো এটাও হইতে পারে, বাট আমার বই অনুযায়ী মানবিক চেতনা সৃষ্টিটা কারেক্ট অ্যান্সার। বই পড়া প্রবন্ধে লেখক আমাদের জাত মানুষ হবে বলতে বোঝাতে চেয়েছেন সুশিক্ষিত হবে, মানবিক চেষ্টা করবে বা সুশিক্ষিত হবে। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়? হাসপাতালের, স্কুলের, কলেজের, বিশ্ববিদ্যালয়ের। একদম সরাসরি বলছে কোনটার থেকে কম নয় এবং কোনটার থেকে বেশি, দুইটাই বলা ছিল। সেটা তোমাদেরকে এখানে খুব সুন্দর করে এখানে লিখে ফেলতে হবে যে আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা বা বই পড়ার সার্থকতা এটা কিসের চাইতে কম নয়। বলো এটা কিসের চাইতে কম নয়? বলছো কিসের চাইতে কম নয়? এটা হচ্ছে হাসপাতালের চাইতে কম নয় এবং স্কুল কলেজের থেকে এটা বেশি। আচ্ছা, পরেরটা। তো তোমরা যারা যারা ভিডিওটা এখন দেখছো তারা আমাকে অবশ্যই তোমরাও উত্তরগুলো তোমরা জানাতে পারো এবং তোমরা উত্তর না জানালে লিখতে পারো, লিখে আমার সাথে প্র্যাকটিস করতে পারো। বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন? মানসিক সুস্থতার জন্য, শারীরিক সুস্থতার জন্য, উচ্চশিক্ষা অর্জনের জন্য, জ্ঞান বড় হওয়ার জন্য। এটা হচ্ছে মানসিক সুস্থতার কথা একদম সরাসরি বলা ছিল বইতে। সো মানসিক সুস্থতার জন্য মূলত হাসপাতালের উপরে লাইব্রেরিকে স্থান দেওয়া হয়েছে, কারণ আমাদের মানসিক চিন্তাকে আরও বেশি ডেভেলপ করে দিবে। প্রমথ চৌধুরীর মতে কোন কথাটি শুনলে অনেকে চমকে উঠবেন? বই পড়া সর্বশ্রেষ্ঠ শখ, ধর্মের চর্চা মন্দিরের বাইরেও চলে, শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, লাইব্রেরির সার্থকতা স্কুল কলেজের চাইতে একটু বেশি। এখানে এগুলার সাথে চমকে ওঠার কোনো সম্পর্ক তিনি দেন নাই। তিনি বলছে, আচ্ছা প্রত্যেকটা লাইনই তিনি বলছে, এখন তোমরা একটু চিন্তা করো যে কোনটাকে চমকে ওঠার কথা বলছে। চমকে ওঠার কথা বলছে লাইব্রেরির সার্থকতার কথা। এই যে এই লাইনটা দিয়েই সে ব্যাখ্যা করছে যে আমার কথা শুনে অনেকে চমকে উঠতে পারে, কেউ কেউ এটাকে অ্যাকসেপ্ট করবে না, তারপর সে প্রমাণ দেওয়া শুরু করছিল, তাই না? সো উত্তরটা হচ্ছে লাইব্রেরি সার্থকতা স্কুল কলেজের চাইতে একটু বেশি। লাইব্রেরির সার্থকতা স্কুল কলেজের চাইতে একটু বেশি, এটা শুনলে মানুষজন চমকে উঠতেই পারে। আজকের বাজারে কোন শ্রেণীর লোকের অভাব নেই? আজকের বাজারে কোন শ্রেণীর লোকের অভাব নেই? বিদ্যান, বিদ্যাদাতা, বিদ্যাগ্রহিতা, বিদ্যানুরাগী। ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, একই বছর দুইটা বোর্ডে প্রশ্নটা আসছে। বলো উত্তরটা কি হবে? বলতে পারবে? বলে ফেলো। সো তোমরা যারা এই ভিডিওটা এখন দেখছো তারা আমাকে অবশ্যই এই প্রশ্নটা বা এই ক্লাসটা এখন দেখছো তারা আমাকে বলতে পারো যে আজকের বাজারে কোন শ্রেণীর লোকের অভাব নেই? বিদ্যা যারা দেয় এমন লোকের অভাব নেই, তাই না? সো বিদ্যাদাতা, ঠিক আছে। আচ্ছা, সুশিক্ষিত লোক মাত্রই পণ্ডিত, বিদ্বান স্বশিক্ষিত, আলেম। চারটাই দেখে মনে হতে পারে যে ভাইয়া উত্তর তো চারটাই হবে, বাট চারটা উত্তর হবে না, একটা উত্তর হবে। এখানে একটা উত্তর হচ্ছে লাইনটা ডাইরেক্ট বলা ছিল, সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আচ্ছা, কোন মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় না? আর কোন মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়? বোর্ডে আসার মতো প্রশ্ন, সলভ করতে হবে। সো কোন মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় না? দেহের মৃত্যুর, পাখির মৃত্যুর, পশুর মৃত্যু। দেখো পাখি এবং পশু এটাও তো আমরা ওভাবে রেজিস্ট্রি রাখি না, বাট গল্প অনুযায়ী বা লেখা অনুযায়ী, প্রবন্ধ অনুযায়ী আত্মার এবং দেহের এই দুটার একটা হবে। দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, আত্মার মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় না। সো আত্মার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বই পড়া প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের? আমাদের বিশ্বাস কোন ধরনের? পরীক্ষা পাস, বই পড়া, অর্থপ্রাপ্তি, সাহিত্য চর্চা। আমার মনে হয় পরীক্ষা পাস অথবা অর্থপ্রাপ্তি দুটার একটা হতে পারে। উত্তর হচ্ছে অর্থপ্রাপ্তি, ইয়াস, কারণ আমাদের অর্থের উপরে আমাদের লোলুপ দৃষ্টি। আমরা যারা শিক্ষিত সমাজ, এই শিক্ষিত সমাজের টার্গেটটা হচ্ছে অর্থপ্রাপ্তি। আমরা আমাদের লোলুপ দৃষ্টিটা এর উপরে রেখে দিয়েছি, ফলে আমাদের অর্থপ্রাপ্তিকে আমরা এখানে কারেক্ট অ্যান্সার লিখব। আচ্ছা, সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী? সাহিত্য চর্চা, একদম সরাসরি লাইনটা ছিল তোমার বইতে। সাহিত্য চর্চার আনন্দ হতে বঞ্চিত হওয়ার অর্থ কী? জাতির জীবনী শক্তি হ্রাস করা,
সমাজের জীবনী শক্তি হ্রাস করা, জ্ঞানের ভাণ্ডার শূন্য করা, ধর্মের ভাণ্ডার শূন্য করা, ধনের ভাণ্ডার শূন্য করা, কোনটা হবে? আনন্দ থেকে করা মানে হচ্ছে জীবনী শক্তি শব্দটা সরাসরি ছিল, সো আমাদের জাতির জীবনী শক্তি হ্রাস করা, এটা হচ্ছে আমাদের বঞ্চিত হওয়ার অর্থ। হ্যাঁ, এবং এই লাইনটা সরাসরি তোমার বই থেকে আসছে, সুতরাং এই লাইনটা ব্যতীত অন্য কোনো উত্তর দিলে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। আচ্ছা, বই পড়া প্রবন্ধে তৎকালীন স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কি? বলছিল না যে এটা শুধুমাত্র ইনঅ্যাপ্রোপ্রিয়েট না, এটা মারাত্মক মানে ঝুঁকিপূর্ণ। তার একটা কারণ তিনি বলছিল, মুখস্থবিদ্যা চর্চায় উৎসাহিত করে, সুশিক্ষিত হওয়ার সুযোগ দেয় না, কেবল পাশ করতে উদ্বুদ্ধ করে, সশিক্ষিত হওয়ার শক্তি নষ্ট করে দেয়। সরাসরি শক্তি নষ্ট করে দেওয়া, এটা ডাইরেক্টলি বলা ছিল। সো আমরা সশিক্ষিত হওয়ার শক্তি নষ্ট করে দেয়, এইটাকে সরাসরি তোমার বইয়ের লাইন যেহেতু এটা লিখে দিতে হবে। আচ্ছা, বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন? লাইব্রেরিকে হাসপাতালের উপরে দেয় নাই, কিন্তু স্কুল কলেজের উপরে দিয়েছেন। বলছে যে হাসপাতালের থেকে কম না, কিন্তু স্কুল কলেজের থেকে এটা অনেক বেশি। তার মানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী, বই পড়া প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভের উপায় কি? উদরপূর্তিকরণের মাধ্যমে, মনকে সজাগ সরল রাখা, শিক্ষার উল্টো টান টেনে কাব্য চর্চা করে। বাট মনকে সজাগ এবং সরল রাখা, এই দুইটাই আমার মনে হয় উত্তর হতে পারত। শিক্ষার উল্টো টান, আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষার উল্টো টানটাকে তিনি বলছে যে আমাদের জাতিকে যদি আবার ভালো করতে হয় তাহলে শিক্ষার উল্টো টান দিতে হবে। কিন্তু আমাদের জাতির প্রাণে স্ফূর্তি যদি আমাদের লাভ করতে চাই, প্রাণের স্ফূর্তির সাথে মন, এটা যেহেতু মনকে বলেছে, প্রাণকে বলেছে, সুতরাং আমরা এটাকে মনকে সজাগ এবং সরল রাখা, এটাকে কারেক্ট অ্যান্সার হিসেবে নিব। বই পড়া প্রবন্ধে লেখকের মতে একমাত্র কিসের স্পর্শে মানুষের মন সজীব, সতেজ ও সরাগ হয়ে উঠে? এটা হচ্ছে আনন্দ, নির্জীবতার একটা কথা লাইন লেখা ছিল না, ওই লাইনটার সাথে তুমি এটাকে মিল করতে পারবা। সব শেষ, নীতির চর্চা কোথায় হয়? গুহায়, ঘরে, জাদুঘরে, লাইব্রেরিতে। খুব সুন্দর করে বলছিল না, দর্শনের চর্চা এটা হয় গুহাতে, তারপর জ্ঞানের চর্চা এটা হয় লাইব্রেরিতে। সো এখানে নীতির চর্চাটা কোথায় হয় বলে আমাদেরকে বলা হয়েছিল, আমাদের কি মনে আছে? নীতির চর্চা কোথায় হয় বলে এখানে বলা ছিল? নীতির চর্চার কথা এখানে বলেছে, নীতির চর্চা হয় হচ্ছে, দেখো কতগুলো বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড। কে কে আছো ঢাকা বোর্ড, সিলেট বোর্ডে? তোমরা যারা আছো তারা এই লেখাটা একেবারেই অ্যাভয়েড করতে পারবে না। বই পড়া প্রবন্ধ থেকে এই লেখাটার উত্তর আমাদেরকে দিতে হবে। নীতির চর্চা হয় হচ্ছে জাদুঘরে, তো হয় না, লাইব্রেরিতে তো হয় না, লাইব্রেরিতে হয় জ্ঞানেরটা। তাহলে ঘরে নাকি গুহায়? গুহায় হচ্ছে দর্শনের চর্চাটা, এটা হবে তার মানে ঘরে। ঘরে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আমরা আমাদের আজকের ক্লাসটাতে বই পড়া এবং আম আটির ভেপু দুটোই চমৎকার গল্প, চমৎকার লেখা, যেটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যদি এসএসসি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে তোমাদের আজকের ক্লাসে দেখানো এমসিকিউ এবং সিকিউগুলো বারংবার পড়তে হবে, দেখে নিতে হবে। এবং এটা যদি তোমরা দেখে নিতে পারো তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় অন্যদের থেকে তোমরা এগিয়ে থাকবে। এই ক্লাসটা তোমরা শেয়ার করে দিতে পারো, অথবা তোমরা দেখে নিতে পারো, অথবা তোমাদের বারংবার তোমরা এটা দেখে তোমাদের কনফিউশনগুলো দূর করতে পারো। তোমাদের জন্য কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে বা একটা লিঙ্ক পেস্ট করা আছে, ওই লিঙ্কটায় তুমি তোমার বিভিন্ন কোর্স রিলেটেড সকল তথ্য পেতে হলে তুমি ওই লিঙ্কটাতে যেতে পারো, অথবা তুমি কল করতে পারো 16910। 10 মিনিট স্কুল থেকে আমরা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য বিভিন্ন জিনিস অফার করে থাকি। তোমার জন্য কোনটা সবথেকে বেস্ট অফার, তোমাদের জন্য আমরা কি অফার করছি, এটা যদি তুমি জানতে চাও, তুমি যেই ক্লাসেরই হোক না কেন, তুমি 9-এর হোক, 10-এর হও, তুমি এসএসসি পরীক্ষার্থী হও, তুমি 16910-তে এক্ষুনি কল দাও, দিয়ে বলো আমি জানতে চাই আমার জন্য আপনারা কি কি অফার করছেন, এবং সেখানকার যে কোনো একটাতে তুমি জয়েন হয়ে যেতে পারো এবং এই ক্লাসগুলো নিয়ে তুমি সুন্দর করে তোমার প্রিপারেশনটাকে 100তে 100 করতে পারো। তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আরও 2টি লেখা নিয়ে আসবো, যে লেখাগুলো সম্পর্কে একদম পরিষ্কার ধারণা তোমাদেরকে দিয়ে দিব, বোর্ড কোশ্চেন সলভ করে ফেলবো। এবং সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং কমেন্টের লিঙ্কটাও চেক করে নিও। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।